হ্যালো এনকেডিয়ান্স, ওয়েলকাম টু বংমিস্ট্রি। ক্লাস 11-এ তোমাদের আরেকটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু হতে চলেছে, সেটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। দেখো, হয়তো তোমাদের ক্লাস 11-এর পরীক্ষা এখান থেকে অতটা বেশি নাম্বার আসে না, কিন্তু তোমাদের বলে রাখি, দেখো এই যে চ্যাপ্টারটা না, এই যে রেডক্স রিঅ্যাকশন, এই যে চ্যাপ্টারটা যেটা লেখা রয়েছে, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই কনসেপচুয়াল চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তুমি যদি না ভালো করে বোঝো, দেখবে তুমি ক্লাস 12-এ যখন রেডক্স মানে ওই ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার রয়েছে, পি ব্লক যখন তুমি ক্লাস 11-এ পি ব্লক পড়বে, ক্লাস 12-এ পি ব্লক পড়বে, বিভিন্ন জায়গায় কিন্তু এই চ্যাপ্টারটার প্রয়োগ রয়েছে। খুব ভালো করে মন দিয়ে জিনিসগুলো বুঝবে, খুব সুন্দর করে ক্লাসটা হবে। আর সঙ্গে সঙ্গে নোট ডাউন করবে। এই যদি নোটটা যদি এখন থেকে বানিয়ে রাখো, তাহলে যখন তুমি নিট জেই এর জন্য প্রিপারেশন নেবে, বা তোমার যখন ক্লাসের পরীক্ষাও হবে, টিউশনের পরীক্ষা যখন হবে, এইটাকে তুমি শর্ট নোট হিসেবে ইউজ করবে। আমি খুব সুন্দর করে স্লাইডস গুলো বানিয়েছি, দেখবে খুব সুন্দর করে বুঝতে পারবে। এগুলো দেখলেই তুমি জিনিসগুলো সব বুঝে যাবে, ঠিক আছে? স্লাইডস গুলো দেখলে সব মনে পড়ে যাবে। তাহলে ডিরেক্টলি আমরা ক্লাসে চলে যাচ্ছি, চলো। আচ্ছা, এখানে জারণ বিজারণ বিক্রিয়া ক্লাস 11-এর এটা পার্ট 1, এরপরে পার্ট 2 আসবে। টেলিগ্রামে যারা জয়েন হয়নি, জয়েন হয়ে যাবে। ক্লাস 11-এর জন্য বংমিস্ট্রি 11, 12-এর জন্য বংমিস্ট্রি শুধু। আর যারা নিট জেই এর প্রিপারেশন নিচ্ছ, তারা বংমিস্ট্রি স্পেস দিয়ে এন্ট্রান্স দেবে। এখানে কোনো স্পেস হবে না, এগুলো তুমি টেলিগ্রামে সার্চ করে নিলে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টে কি রয়েছে দেখি। জারণ বিজারণ বিক্রিয়ার ইলেকট্রনীয় মতামত। ইলেকট্রনীয় মতামত বা হচ্ছে ইংরেজিতে যাকে বলা হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট অফ রেডক্স রিঅ্যাকশন। ইলেকট্রন গ্রহণ বর্জনের ভিত্তিতে, বাবু দেখো তোমরা ক্লাস 9-10-এ হয়তো প্রবাবলি পড়েছো এইসব জিনিসগুলো। ইলেকট্রন গ্রহণ বর্জনের বেসিসে কিন্তু আমরা জারণ বিজারণ এই বিক্রিয়া মানে এই জারণ এবং বিজারণকে আমরা ডিফাইন করতে পারি। সেগুলো ক্লাস 9-10-এ শিখেছিলে, আর একবার ওইগুলো একবার রিভাইজ করে দিচ্ছি। তার আগে আমি একটা ছোট্ট কনসেপ্ট তোমাদের বলে দিই, যেটা তোমরা আগে শিখেছিলে। জারণ বিজারণের যে ছোট্ট কনসেপ্টটা তোমরা শিখেছিলে ছোটবেলায়, সেটা হচ্ছে জারণ মানে, বাবু তুমি কি জানতে? জারণের ক্ষেত্রে তুমি এটা জানতে যে স্যার কোনো স্পিসিসের সঙ্গে কোনো স্পিসিস, যে কোনো একটা স্পিসিস, এম একটা যে কোনো স্পিসিস, তার সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, কি তাহলে অক্সিজেন যদি যুক্ত হয় তখন সেটাকে কি বলা হয়? জারণ বলা হয়। তাহলে জারণের ক্ষেত্রে আমরা কি কি বলতে পারি? জারণের ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। জারণের ক্ষেত্রে কোনো স্পিসিসের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, বা এরকম বলতে পারি কোনো স্পিসিস থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায়, যে কোনো একটা স্পিসিস এম, যে কোনো একটা স্পিসিস মোটামুটি হাইড্রোজেন যদি বেরিয়ে যায়, তাহলেও কিন্তু ওই বিক্রিয়াটাকে কি বলা হবে? জারণ বিক্রিয়া বলা হবে। তাহলে যদি অক্সিজেন যুক্ত হয় বা হচ্ছে হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে ওটাকে জারণ বলা হবে। আর বিজারণের, বাবু কি কনসেপ্ট শিখেছিলে? বিজারণ, বিজারণের কনসেপ্ট কি শিখেছিলে বলো? এটা মূর্ধন্য, ঠিক আছে? বিজারণের এই কনসেপ্টটা শিখেছিলে না, যে স্যার যদি কোনো স্পিসিস থেকে যদি অক্সিজেন এলিমিনেট করে, বা কি গো, বা হচ্ছে কোনো স্পিসিসে যদি হাইড্রোজেন যুক্ত হয়, কি এইটা এরকম করে না লিখেও প্লাস মাইনাস হাইড্রোজেন লিখলেও হয়। তো বুঝতে পেরেছো তো, এই বিজারণটা এখানে দিয়ে দেবে। তো এটা ছোটবেলায় তুমি এই কনসেপ্টটা শিখেছিলে। এখন তুমি একটু বড় হয়ে গেছো, এখন তোমাকে ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে তোমাকে জারণ বিজারণ এই দুটো জিনিস কিন্তু ভালো করে শিখে নিতে হবে। তখন শিখেছিলে, কিন্তু ভালো করে এখানে শিখে নিতে হবে। আচ্ছা, আহ জারণ বিক্রিয়া কিভাবে ইলেকট্রনের বেসিসে বা ইলেকট্রন গ্রহণ বর্জনের দিক দিয়ে কিভাবে জারণ বিজারণকে আমরা ক্লাসিফাই করতে পারি। এখানে লেখা রয়েছে দেখো, যে কোনো স্পিসিস, কোনো স্পিসিস, স্পিসিস বলতে এটাকে এক কথা আমরা স্পিসিস বলবো, স্পিসিস, SPECIES। বাবু স্পিসিস বলতে অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, এক কথায় আমরা স্পিসিস বলবো। কোন স্পিসিস থেকে যদি এক বা একাধিক, এখানে একটা ইলেকট্রন লিখে দিই, কিন্তু বাবু তুমি এই জিনিসটা কখনো ভুল করবে না, স্যার সবসময় কি একটা ইলেকট্রন বেরোবে? না, এটা নয়। একের অধিক ইলেকট্রন এখানে লিখে রাখবে, যে এক বা মানে ওয়ান বা হচ্ছে মোর দেন ওয়ান, এক বা হচ্ছে একাধিক ইলেকট্রন। এক বা একাধিক ইলেকট্রন বা একাধিক, একাধিক, একাধিক ইলেকট্রন। তাহলে এক বা একাধিক ইলেকট্রন যদি এরকম মাইনাস দেওয়া রয়েছে মানে বেরিয়ে যাচ্ছে, তাহলে ওই ঘটনাটাকে, দিস ফেনোমেনা ইজ কল্ড অক্সিডেশন রিয়াকশন বা জারণ বিক্রিয়া। এই যে রিয়াকশনটাকে বলা হবে জারণ বিক্রিয়া, ঠিক আছে? বলে রাখি, জারণকে ইংরেজিতে বলা হয় অক্সিডেশন রিয়াকশন। এখানে লিখে দিচ্ছি, ইংলিশ টার্মগুলো খেয়াল রাখবে। অক্সিডেশন, অক্সিডেশন রিয়াকশন,
রিঅ্যাকশন। ইংলিশগুলো খেয়াল রাখবে, পরে তোমাদের কম্পিটিটিভ এক্সামে সুবিধা হবে। আর বিজারণ কাকে বলা হবে? সেই একই রকম ভাবে কোনো অণু, পরমাণু বা আয়ন, এক কথায় কি বলবো? স্পিসিস বলবো। কোনো স্পিসিস থেকে কোনো স্পিসিস যদি এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে, সেম জিনিস এখানেও বলবে, এক বা একাধিক ইলেকট্রন যদি গ্রহণ করে তখন সেই রিয়াকশনটাকে কি বলবো? বিজারণ, বা ইংরেজিতে কি বলবো গো? রিডাকশন। রিয়াকশন, রিডাকশন, রিডাকশন, রিয়াকশন, রিয়াকশন। তাহলে এটাকে বলবো রিডাকশন রিয়াকশন। এই জন্য দেখো অক্সিডেশনের জন্য, জারণের জন্য অক্সিডেশন, আর বিজারণের জন্য আমরা কি ইউজ করলাম? রিডাকশন। এই জন্য এই জারণ বিজারণকে একসঙ্গে আমরা কি বলবো? রেডক্স রিয়াকশন। দেখো সুন্দর করে এখানে লেখা রয়েছে, ও দেখো রেডক্স বলছি না, রেডক্স, রেডক্স, রেডক্স বিক্রিয়া, রেডক্স, রেডক্স। এখানে দেখো দুটো ফেজ রয়েছে, একটা রেড আর একটা অক্স ফেজ রয়েছে। রেড মানে কি? লাল, আর অক্স মানে হচ্ছে ষাঁড়। তাহলে রেডক্স মানে কি? লাল ষাঁড়। এটা মানে কি লাল ডট 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 ষাঁড়? না, এইরকম নয় স্যার। রেডটা এসছে রিডাকশনের জন্য, আর অক্সটা এসছে অক্সিডেশনের জন্য। এটা হচ্ছে রিডাকশনের জন্য, শর্টে লিখে দিলাম রিডাকশন। এটা হচ্ছে অক্সিডেশনের জন্য। ডান? বুঝতে পেরেছো রেডক্স কেন বলা হয়? ঠিক, ওকে। নেক্সট পেজে আমরা চলে যাব। তাহলে তোমরা এটা তুলে নিয়েছো নিশ্চয়ই। নেক্সট পেজে যাচ্ছি। এরপরে রয়েছে জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য। খুবই ইম্পর্টেন্ট। দেখো জারণ বিজারণের সঙ্গে জারক বিজারক দ্রব্যকে কিন্তু গুলিয়ে ফেলবে না। জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য, জারক দ্রব্যকে ইংরেজিতে কি বলা হয়? খুবই কেয়ারফুল থাকবে, অক্সিডেন্ট বলা হয়। অক্সিডেন্ট, বা একে কি বলা হতে পারে? বা একে বলা হতে পারে অক্সিডাইজিং এজেন্টও বলা যেতে পারে। অক্সিডাইজিং এজেন্ট, SING, অক্সিডাইজিং এজেন্টও বলা যেতে পারে, অক্সিডাইজিং এজেন্টও বলা যেতে পারে। তাহলে অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট, আর বিজারক পদার্থকে কি বলবো? রিডাক্ট্যান্ট, বা বলতে পারি রিডিউসিং এজেন্ট, রিডিউসিং, রিডিউসিং এজেন্ট। এটা ছোট হাতে লিখলে ভালো হতো, ঠিক আছে? ছোট হাতে লিখবে, হ্যাঁ। রিডিউসিং এজেন্ট বলা হয়। আচ্ছা, জারক দ্রব্য এবং বিজারক দ্রব্য কাকে বলা হবে? এইটা আমাদের একটু সুন্দর করে শিখে নিতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। জারক দ্রব্য যারা হচ্ছে ইলেকট্রন এক বা একাধিক গ্রহণ করবে। আচ্ছা, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা নিজেরা হচ্ছে বিজারিত হয়, এবং তাহলে যদি নিজে বিজারিত হয় অন্যকে কি করবে? জারিত করবে। তাহলে যারা অন্যকে জারিত করে তারা হচ্ছে জারক পদার্থ। তুমি একটা ছোট্ট টিপস সবসময় খেয়াল রাখবে, যারা অন্যকে যেটা করবে সেটা হচ্ছে, সে হচ্ছে সেই পদার্থ। তাহলে অন্যকে কেউ যদি জারিত করে তাহলে সে হবে জারক পদার্থ, অন্যকে কেউ যদি বিজারিত করে সে হচ্ছে বিজারক পদার্থ। বাবু এবার দেখো, অন্যকে জারিত করছে, তাহলে অন্যকে জারিত করছে, নিজে তাহলে কি বিজারিত হচ্ছে। নিজে বিজারিত হবে কখন? যদি সে ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন খায়। তাহলে অন্যকে জারিত করছে মানে নিজে বিজারিত হচ্ছে, মানে নিজে ইলেকট্রন গ্রহণ করছে, মানে সে হচ্ছে স্যার জারক পদার্থ। তার কারণ আপনি বললেন যে অন্যকে যেটা করে সে হচ্ছে সেই পদার্থ। তাহলে একটা জিনিস আমি কনক্লুশনে এখানে নিয়ে আসতে পারি যে জারক পদার্থ মানে ইলেকট্রন গ্রহণ করবে। তাই এইটা সিম্পল ভাবে তুমি টিপস হিসাবে ইউজ করবে। জারক মানে গ্রাহক, জারক মানে গ্রাহক বলতে এটা কি গ্রাহক? ইলেকট্রন গ্রাহক। তো এখানে এটাই লেখা রয়েছে, তুমি শর্ট টিপসটা এখানে লিখে রাখো। জারক মানে হচ্ছে, জারক, জারক মানে হচ্ছে ইলেকট্রন গ্রাহক, ইলেকট্রন গ্রাহক। জারক মানে গ্রাহক। এই টিপসটা তোমাদের আশা করি কখনো ভুল হবে না। অনেকে এই কনফিউশনটা থাকে, ঠিক আছে, যে কখন ইলেকট্রন ছাড়ছে কখন গ্রহণ করছে। দেখো তোমার কনফিউশন অন্য জায়গায় আসবে, তোমার জারক দ্রব্যের সঙ্গে জারণ বিক্রিয়াকে কনফিউশনে আসবে। স্যার জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া আপনি বললেন যে ইলেকট্রন ছেড়ে দিলে জারণ বিক্রিয়া, হ্যাঁ ঠিক কথা। সেটা হচ্ছে সেই বিক্রিয়াকে বলা হচ্ছে জারণ বিক্রিয়া, যে বিক্রিয়া ইলেকট্রন বর্জিত হয়। কিন্তু জারক পদার্থ অন্য। জারক পদার্থ বা অক্সিডেন্ট হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করবে। নিজে ইলেকট্রন গ্রহণ করলে তাহলে নিজে বিজারিত হবে, অন্যকে জারিত করবে, আর অন্যকে যেটা করবে সে হচ্ছে সেই পদার্থ, অর্থাৎ জারক পদার্থ। ঠিক আছে? তাহলে তুমি যদি এত কনফিউশনে যদি না যেতে চাও তাহলে তুমি আমার এই টিপসটা খেয়াল রাখবে যে জারক মানে ইলেকট্রন গ্রাহক। দ্যাটস ইট, কুল। এখানে লেখা রয়েছে, এইসব জিনিসগুলোই লেখা রয়েছে, এটা পড়লেও হবে। বিজারক
দেখো এই জিনিসটা কিন্তু পুরো জারকের উল্টো। স্যার যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে জারক বলেছিলেন, তাহলে যারা নিজেরা ইলেকট্রন বর্জন করবে তাহলে তাদেরকে বিজারক পদার্থ বলা হবে। এবার যেই খণ্ডটা তোমাদের শিখিয়েছিলাম যে অন্যকে যেটা করবে সে হচ্ছে সেই পদার্থ, তাহলে নিশ্চয়ই বিজারক পদার্থ অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়। নিজে জারিত হবে কখন? নিজে যদি ইলেকট্রন ছাড়ে, তাহলে নিজে ইলেকট্রন ছাড়ছে, অন্যরা সেই ইলেকট্রন গ্রহণ করছে, ওই জন্য তো সে বিজারিত হচ্ছে, তাই না? তাহলে তুমি যদি আরো ক্লিয়ারলি যদি শুধু এক লাইনে যদি মনে রাখতে চাও, স্যার যারা হচ্ছে ইলেকট্রন বর্জন করে তারা বিজারক, বিজারক মানে হচ্ছে বর্জক, গ্রাহক মানে হচ্ছে জারক। এই কথাটা মনে রাখো, হয়ে যাবে। ঠিক আছে, আর একদম ভুলবে না। ডান, চলো নেক্সট। আচ্ছা, উদাহরণ দুই একটা দিলেও দেওয়া যায়, তোমরা পরের দিকে এগুলো সব দেখে নেবে। এগুলো পরের দিকে আমি শেখাবো, এখানে তো কিছুই দেওয়া নেই সেরকম ভাবে। আচ্ছা, আরেকটা জিনিস আগের স্লাইডে যেটা আমি মিস্টেক করে গেলাম সেটা হচ্ছে বাবু, এখানে তুমি খেয়াল রাখবে অণুও ইলেকট্রন গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে, পরমাণুও আয়নও। এটা কিন্তু খেয়াল রাখবে, অণুও কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করতে পারে, বর্জন করতে পারে, পরমাণু। তুমি এই পারসেপশন নিয়ে কখনো থাকবে না। অনেকের এই পারসেপশন থাকে যে স্যার আয়ন শুধুমাত্র ইলেকট্রন বর্জন করে, কেউ আবার ভাবতে পারে স্যার পরমাণু শুধুমাত্র ইলেকট্রন বর্জন করে। তুমি হচ্ছে শুধু পরমাণু, সোডিয়াম পরমাণু স্যার সবসময় শিখেছি, সোডিয়াম পরমাণু ইলেকট্রন বর্জন করে প্লাস ইলেকট্রন দিয়ে দিলে যদি ছেড়ে দেয় তাহলে এখানে প্লাস চার্জ তৈরি হয়, এরকম। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, তুমি ইলেকট্রন যে ছাড়া এখানে এইরকম করেও লিখতে পারো, ভুল নয় কিন্তু, যে এইরকম ইলেকট্রন ছেড়ে দিয়ে বাম দিকে মাইনাস দিয়ে দেখাচ্ছ, সেটাও করতে পারো, বা এপাশেও প্লাস ইলেকট্রন দিতে পারো, এটাও। তুমি এরকম আবার ভাববে না যে স্যার আয়ন কি জারিত হতে পারে না, তুমি সবসময় ভেবেছো যে পরমাণু জারিত হয় শুধুমাত্র, এরকম নয়, আয়নও কিন্তু জারিত হতে পারে। ধরো Fe2+ অবস্থায় রয়েছে, সে দেখো ইলেকট্রন ছেড়ে দিতে পারে, একটা ইলেকট্রন দিয়ে 3+ প্লাস ইলেকট্রন এই অবস্থায় আসতে পারে। একটা তোমাদের কথা বলি, তোমরা এটা জানো কি যে ধরো একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে কেন প্লাস হচ্ছে, ইলেকট্রন ছাড়লে কেন প্লাস হয়? তার কারণ দেখো, ইলেকট্রন একটা কমে গেলে বাইরের কক্ষে, ইলেকট্রন একটা কমে গেলে, যখন সোডিয়াম যখন ছিল, সোডিয়ামের ক্ষেত্রে কি ছিল, সোডিয়ামের হচ্ছে 11 আর হচ্ছে 23, এটা ছিল। ইলেকট্রন প্রোটন কটা করে ছিল? 11টা করে ছিল। ইলেকট্রন 11টা, প্রোটনও 11টা ছিল। এবার যখন একটা এক্সট্রা ইলেকট্রন বেরিয়ে, মানে এক্সট্রা নয়, একটা ইলেকট্রন যখন বেরিয়ে গেল বাবু, দেখো এখানে প্রোটন সংখ্যা কিন্তু 11 থাকলো, কারণ সে তো নিউক্লিয়াসে থাকে। কিন্তু ইলেকট্রন সংখ্যা এখন 11 থেকে কত হয়ে গেল? একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার জন্য 10 ইলেকট্রন হয়ে গেল। তাহলে ইলেকট্রন সংখ্যা স্যার হচ্ছে ওখানে কমে গেল, প্রোটন সংখ্যা কিন্তু একটা বেশি থাকলো। এই প্রোটন সংখ্যা যে এক্সেস একটা থাকলো, এইটা দেখানোর জন্য আমরা প্লাস চার্জটা দিই। ঠিক আছে। আচ্ছা, এর ক্ষেত্রেও যেটা বলতে চাইছিলাম বলে দিয়েছি। চলো নেক্সট স্লাইডে, এটা তো বলে দিলাম জারক এবং বিজারক পদার্থ, বা হচ্ছে অক্সিডেন্ট আর একটা হচ্ছে রিডাক্টেন্ট, ইংলিশ টার্মগুলো খেয়াল রাখবে, বা অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট। अच्छा, घर घर तिरंगा, तिरंगा का कलर है, তো এখানে দিয়ে দিয়েছি। জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে, এই একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে এখানে, যে জারণ এবং বিজারণ এই জিনিসটা কিন্তু একই সঙ্গে, মানে সাইমালটেনিয়াসলি ঘটতে থাকবে। ইংরেজিতে এই জন্য লেখা রয়েছে অক্সিডেশন এন্ড রিডাকশন অকার সাইমালটেনিয়াসলি। এই কথাটার দ্বারা কি বোঝানো হয়েছে? বলা হচ্ছে যে যখন বাবু, এই জিনিসটা খুব মাথায় রাখবে কিন্তু, যখন একটা অক্সিডেশন রিয়াকশন হচ্ছে, কোনো একটা বিক্রিয়া, সেখানে জারণ বিক্রিয়া হচ্ছে বা অক্সিডেশন রিয়াকশন হচ্ছে। যদি অক্সিডেশন রিয়াকশন হয় তাহলে অক্সিডেশন রিয়াকশনে কি হয়? ইলেকট্রন বর্জিত হয়। সেই যে বর্জিত ইলেকট্রন খাবে কে, মানে গ্রহণ করবে কে? মানে আমরা এখন প্রথমে শিখছি তাই খাবে বলছি, গ্রহণ করবে বলছি, বাট ইংরেজিতে যদি ভালো করে বলো তাই অ্যাকসেপ্ট করবে কে? নিশ্চয়ই সেখানে অ্যাকসেপ্ট করার জন্য কেউ একজন আছে। যে অ্যাকসেপ্ট করবে সে নিশ্চয়ই জারক পদার্থ হবে কি? তাহলে স্যার কোনো রিয়াকশনে যখন ইলেকট্রন বর্জিত হবে, নিশ্চয়ই ওখানে ইলেকট্রন গ্রহণ করার জন্য কেউ থাকবে। আচ্ছা, যদি ইলেকট্রন বর্জন হয়, কোনো একটা স্পিসিস যদি ইলেকট্রন বর্জন করে, তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে? সেটা অক্সিডেশন বা জারণ বিক্রিয়া হচ্ছে। নিশ্চয়ই যে খাচ্ছে, যে অ্যাকসেপ্ট করছে ওই ছাড়া ইলেকট্রনটাকে, সে নিজেই কি হচ্ছে? নিশ্চয়ই রিডিউসড হচ্ছে বা হচ্ছে বিজারিত হচ্ছে। এবার না, নিজে বিজারিত, হ্যাঁ নিজে বিজারিত হচ্ছে। তাহলে যে ইলেকট্রনটা খাচ্ছে তার কি হচ্ছে? বিজারণ বিক্রিয়া হচ্ছে। তাহলে যে ছাড়ছে তার অক্সিডেশন রিয়াকশন বা জারণ বিক্রিয়া হচ্ছে, যে গ্রহণ করছে তার বিজারণ বিক্রিয়া হচ্ছে। তাহলে স্যার কোনো একটা রিয়াকশনে যদি জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, অবশ্যই সেখানে কিন্তু বিজারণ বিক্রিয়াও অ্যাট দ্য সেম টাইম সম্পন্ন হবে। না হলে একজন ইলেকট্রন দিল আর একজন ইলেকট্রন নিতে তো হবে, সেই ইলেকট্রনটা ছাড়লে যাবে কোথায়?
ইলেকট্রন একজন ছাড়লে স্যার ইলেকট্রন একজনকে নিতে হবে, না হলে ইলেকট্রনটা যাবে কোথায় কি। তাহলে এইটাই বলা হয়েছে আর কি, যে অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশন সাইমালটেনিয়াসলি এখানে ঘটবে। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখো এখানে তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবে। জিঙ্ক থেকে বাবু, এখানে দেখো বাবু, জিঙ্ক থেকে কিসে কনভার্সন হয়েছে, জিঙ্ক থেকে Zn2+। দেখো দুটো ইলেকট্রন এখানে বর্জন হয়েছে না, কি দুটো ইলেকট্রন বর্জন করে এই জায়গায়, তাহলে এইটা কি রিয়াকশন বলতে পারি স্যার, এটা হচ্ছে জারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিয়াকশন কি। আবার দেখো যে দুটো ইলেকট্রন ছাড়লো Copper2+ থেকে আবার কপারে রূপান্তরিত হচ্ছে, Copper2+, একটু ভালো করে সোজা লাইনটা নি, Copper2+ থেকে কপারে কনভার্সন হচ্ছে, তাহলে নিশ্চয়ই এখানে ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স হয়েছে। কতগুলো ইলেকট্রন খেয়েছে গো, কতগুলো গ্রহণ করেছে, দুটো ইলেকট্রন। কোন দুটো ইলেকট্রন, যে দুটো ইলেকট্রন জিঙ্ক ছেড়েছে সেই দুটো ইলেকট্রন কিন্তু এ অ্যাকসেপ্ট করলো, কি কপার অ্যাকসেপ্ট করলো, দিয়ে সে Copper2+ অ্যাকসেপ্ট করলো, দিয়ে সে কপার, সলিড কপার হিসাবে উৎপন্ন হলো। তাহলে এইটা হচ্ছে জারণ বিক্রিয়া, এখানে ইলেকট্রন গ্রহণ করলো, এটা হলো কিন্তু এখানে বিজারণ বিক্রিয়া বা রিডাকশন রিয়াকশন। ঠিক, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি জারণ এবং বিজারণ কিন্তু সাইমালটেনিয়াসলি ঘটতে পারে, কেমন। এই জন্য এখানেও লেখা রয়েছে যে রেডক্স বিক্রিয়া বা হচ্ছে রেডক্স রিয়াকশন কিন্তু একটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া এবং আরেকটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়ার সমষ্টি। তাহলে এখানে জারণ অর্ধ বিক্রিয়া বাবু আর বিজারণ অর্ধ বিক্রিয়া কাকে বলবো, এই যে সেকশনটা, এইটা মাইনাস দুটো ইলেকট্রন এইটা, তাহলে এটাকে বলবো জারণ অর্ধ বিক্রিয়া। দেখো জারণ অর্ধ বিক্রিয়া হিসেবে এখানে কি লিখতে পারি, এখানকার জন্য পার্টিকুলারলি আমরা কি লিখতে পারি, এখানকার জন্য স্যার, এখানকার জন্য জারণ অর্ধ বিক্রিয়া হিসাবে, তাহলে জারণ অর্ধ বিক্রিয়ার জন্য জারণ অর্ধ, তাহলে জারণ অর্ধ বিক্রিয়ার জন্য আমরা কি লিখতে পারি, জিঙ্ক, তাহলে দুটো ইলেকট্রন বর্জন করছে, দিয়ে হচ্ছে Zn2+, এইটা জারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া কোনটা, এইটা হচ্ছে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া হচ্ছে, বিজারণ অর্ধ বিক্রিয়া হলো এখানে Copper2+, দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, দিয়ে তৈরি হচ্ছে কপার। দেখো অক্সিডেশনের ক্ষেত্রে ডান দিকে লেখাটা ভালো হবে মনে হচ্ছে, তো তুমি পাশে +2 ইলেকট্রন দিয়ে করে দেবে। দেখো কাটাকাটি করবে না, কিন্তু এটা করাটা মনে হয় উচিত হবে। ঠিক আছে। তাহলে একটা রেডক্স রিয়াকশন মানে এইরকম জারণ একটা অর্ধ বিক্রিয়া এবং বিজারণ একটা অর্ধ বিক্রিয়া, এদেরকে যোগ করে দিলে টোটাল এই রিয়াকশনটা তুমি পেয়ে যাবে। ইলেকট্রন দুটো কেটে যাবে, এটা থাকলো, দেখো বাম দিকে রয়েছে, ডান দিকে এটা। ঠিক আছে, ওকে নেক্সট চলো। জারণ স্তর এবং হচ্ছে জারণ সংখ্যা। জারণ স্তর বাবু কি, আর একটা হচ্ছে জারণ স্তর, আর একটা হচ্ছে জারণ সংখ্যা। এই দুটো জিনিস এখানে কি আমাদের একটু জেনে নিতে হবে। দেখো অনেকে কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য অতটা বেশি খুঁজে পায় না বা পার্থক্য করতে চায় না, বাট এদের মধ্যে একটা কিন্তু সুন্দর একটা ডিফারেন্স রয়েছে। যদিও অতটা বড় মেজর ডিফারেন্স নয়, তুমি ইউজ করতে পারো কখনো অক্সিডেশন স্টেট বা জারণ সংখ্যার পরিবর্তে জারণ স্তর ইউজ করা হয় জেনারেলি, বাট তুমি যেহেতু শিখছো এখন, তুমি এখন ছোট আছো, তুমি এখন প্রথম থেকে বেসিক জিনিসগুলো শিখছো, আমার মনে হয় তোমার এই জিনিসগুলো ক্লিয়ার থাকা দরকার, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা দরকার। জারণ স্তরকে ইংরেজিতে বলা হবে অক্সিডেশন স্টেট, আর জারণ সংখ্যাকে ইংরেজিতে বলা হবে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন মানে জারণ, নাম্বার মানে সংখ্যা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কিছুই নেই। জারণ স্তর কাকে বলা হবে, জারণ স্তর বা অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট ওএস, অক্সিডেশন স্টেট কাকে বলা হবে, বলছে যৌগের মধ্যে কোনো মৌলের একটি পরমাণু জারণ বা বিজারণের যে অবস্থায় থাকে। বাবু দেখো, যখন কোনো যৌগের মধ্যে কোনো একটা মৌলের পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে সেই অবস্থায় পৌঁছতে পারে বা ইলেকট্রন বর্জন করে সেই অবস্থায় পৌঁছতে পারে, বলছে ওই যে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে ওইখানে জারণ বা বিজারণের যে অবস্থায় থাকবে সেটা হচ্ছে তার অক্সিডেশন স্টেট বা হচ্ছে জারণ স্তর। ধরো সাপোজ FeCl2, ঠিক আছে, এইটা যদি তুমি ডিসোসিয়েট করো তাহলে এখান থেকে কি তৈরি হবে, তাহলে আচ্ছা ডিসোসিয়েট করব কি, আচ্ছা ডিসোসিয়েট করছি, Fe2+ প্লাস হচ্ছে 2Cl-, এটা আয়নীয় যৌগ তাই এইভাবে, তাহলে বলতে পারি এখানে Cl হচ্ছে -1 এইরকম অবস্থায় রয়েছে আর আয়রন হচ্ছে +2 এই অবস্থায় রয়েছে। বাবু এখান থেকে আমি এইরকম বলতে পারি না যে স্যার এখানে আয়রন দুটো ইলেকট্রন বর্জন করে এই অবস্থাটাই এসছে, কি আয়রন দুটো ইলেকট্রন বর্জন করে এই অবস্থাটা অ্যাচিভ করেছে, আর
সিএল কি করেছে, একটা ইলেকট্রন গ্রহণ করে স্যার সিএল মাইনাস এই অবস্থাটা সে হচ্ছে অ্যাচিভ করেছে, এই যে সিএল মাইনাস এই অবস্থাটা অ্যাচিভ করেছে। তাহলে এখানে বলতে পারি যে আয়রন হচ্ছে পজিটিভ অক্সিডেশন স্টেটে রয়েছে, পজিটিভ অক্সিডেশন স্টেটে রয়েছে, এ বলবো নেগেটিভ অক্সিডেশন স্টেটে রয়েছে, অর্থাৎ এ এখানে জারিত অবস্থায় রয়েছে। তা আমি তোমাদের ক্লিয়ার করে দিই, এই প্লাস দিয়ে যখন থাকবে সেটা বলবো জারিত অবস্থায় রয়েছে বা হচ্ছে অক্সিজেন মানে হ্যাঁ জারিত অবস্থায় রয়েছে মানে হচ্ছে প্লাস দিয়ে লিখবো। আর বিজারিত অবস্থায় যদি থাকে, কখনো ইলেকট্রন যদি গ্রহণ করে তখন সেটা নেগেটিভ সাইন দিয়ে আমরা শো করাবো, ঠিক আছে। তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে যে এ জারিত হয়েছে, আয়রন জারিত হয়েছে, আর ক্লোরিন হচ্ছে বিজারিত হয়েছে। জারিত হওয়া মানে ইলেকট্রন বর্জিত হয়ে যে অবস্থায় থাকা, আর বিজারিত মানে ইলেকট্রন গ্রহণ করে যে অবস্থায় থাকা। এবার আরেকটা টার্ম রয়েছে যে স্যার এখানে অক্সিডেশন নাম্বার জিনিসটা কি, পরের স্লাইডে আসছি, এখানে দু একটা জিনিস লেখা রয়েছে, এগুলো একটু বলে দিই। যে অণুর মধ্যে কোনো মৌল ক্যাটায়ন অবস্থায় থাকলে, এইটা এক্ষুনি বলেছিলাম, তাহলে অণুর মধ্যে যদি কোনো মৌল ক্যাটায়ন অবস্থায় থাকে তাহলে বলবো ও জারিত অবস্থায় রয়েছে। ক্যাটায়ন অবস্থায় থাকলে জারিত অবস্থায়, তার কারণ স্যার ইলেকট্রন বর্জন করেছে মানে সে জারিত অবস্থায়। খুব সিম্পল ওয়েতে জিনিসগুলো বলছি, ভালো করে কেয়ারফুলি এই জিনিসগুলো খেয়াল রাখবে, পদে পদে তোমার কাজে লাগবে, দেখবে কত কাজে লাগবে দেখবে। যখনই ভুলে যাবে তখন এসে এই জিনিসটা রিভাইজ করে নেবে, হয়ে যাবে। তাহলে ক্যাটায়ন অবস্থায় থাকলে বলবো জারিত অবস্থায় রয়েছে, আর যদি অ্যানায়ন অবস্থায় থাকে যৌগের মধ্যে তাহলে বলবো বিজারিত অবস্থায় রয়েছে। ক্লিয়ার? ডান? ঠিক আছে। এরপরে আসছি অক্সিডেশন নাম্বার, খুবই সিম্পল, এখানেও বলে দেওয়া যায়। দেখো যতগুলো ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে ওই জায়গাটা ওই অবস্থায় এসছে সেটা হচ্ছে তার জারণ সংখ্যা, এবং যখন জারণ সংখ্যা বলতে হয় তখন হচ্ছে চিহ্ন সহ বলতে হয়। তাহলে এখানে জারণ সংখ্যা আয়রনের কত গো, +2, ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1। তাহলে এর পরের স্লাইডে ওটাই দেখানো হচ্ছে যে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার, শর্টকাটে আমরা কি লিখবো, অক্সিডেশন নাম্বারকে শর্টকাটে আমরা এটা লিখবো ও এন হিসাবে লিখতে পারি অক্সিডেশন নাম্বার। পরীক্ষায় আবার এরকম লিখে দেবে না, আমরা নিজেদের বোঝার জন্য লিখতে পারি ও এন মানে অক্সিডেশন নাম্বার। এই দেখো, কোন যৌগের মধ্যে থাকা অবস্থায় কোন মৌলের পরমাণুর জারণ অবস্থাকে যে সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই যে জারণ অবস্থায় সে রয়েছে, যে সংখ্যাটা দিয়ে তুমি প্রকাশ করবে সেই সংখ্যাটাই হচ্ছে তার জারণ সংখ্যা, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি তোমাকে কি করতে হবে, এখানে সাইন সহ তোমাকে এখানে রিপ্রেজেন্ট করতে হবে, বা হচ্ছে চিহ্ন সহ রিপ্রেজেন্ট করতে হবে। এখানে কি লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে আর কি, চিহ্ন সহ অবশ্যই উল্লেখ করতে হবে এখানে। তাহলে দেখো আগের স্লাইডে আমরা যেটা করেছিলাম, এখানে তাহলে কোথায় এই যে লিখেছিলাম সেটা চলে গেছে। আমরা এখানে একটা করেও দিতে পারি, এখানে FeCl2 এর ক্ষেত্রে তাহলে আমরা কি বলতে পারি, ধরো FeCl2 এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে আয়রনের অক্সিডেশন নাম্বার কত, আয়রনের অক্সিডেশন নাম্বার এখানে কত, +2 বলবো, আর ক্লোরিনের এখানে -1 করেছিল, তাই ক্লোরিনের এখানে অক্সিডেশন নাম্বার কত বলবো বাবু, -1 বলবো। অবভিয়াসলি এখানে প্লাস মাইনাসের কথা বলতে হবে, ঠিক আছে। আচ্ছা, জারণ সংখ্যাকে তুমি কখনো বলবে না যে বিজারণ সংখ্যা, বিজারণ সংখ্যা হিসাবে কখনোই বলবে না, তার কারণ বিজারণ অবস্থাকে স্যার মাইনাস দিলেই আমরা বুঝে যাবো যে ওখানে বিজারণ হয়েছে, তাই প্লাস দিলে আমরা বুঝে যাবো এখানে জারণ হয়েছে, মাইনাস দিলে বিজারণ হয়েছে বুঝে যাব। এবং সংখ্যা যখন লিখবো তখন প্লাস মাইনাস দিলেও আমরা বুঝে যাব যে ওখানে অক্সিডেশন না রিডাকশন হয়ে ওই জায়গায় এসছে, কেমন। তাহলে জারণ সংখ্যা হয়, তাই বিজারণ সংখ্যা হয় না, বিজারণ সংখ্যা আমরা অলরেডি বুঝে যাই মাইনাস সাইন থেকে। এরপরে যেটা রয়েছে তড়িৎযোজী যৌগের, এবার ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের যৌগের ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। এখানে প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগের অণুতে উপস্থিত মৌলের জারণ সংখ্যা আমরা কি করে নির্ণয় করব। তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আমরা কি করে জারণ সংখ্যা নির্ণয় করব। এখানে দেওয়া রয়েছে প্রতি সংকেত এককের জন্য যত একক ধনাত্মক বা ঋণাত্মক আধান বহন করে সেটাই হচ্ছে তার জারণ সংখ্যা। তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে খুবই সিম্পল, ধরো সাপোজ এটা একটা তড়িৎযোজী যৌগ, এইটা তো ভেঙেছিলাম, এর ক্ষেত্রে কি করব, একে আয়নে ভেঙে নেব, যেটা আমরা একটু আগে ভেঙেছিলাম। কিভাবে আয়নে ভাঙবো, Fe2+ প্লাস হচ্ছে 2Cl মাইনাস, আয়নে ভেঙে নেব। এই যে দেখো প্রতি একক সংকেতের জন্য কিন্তু এখানে 1 থাকবে, তার জন্য এর উপরে কত চার্জ ক্রিয়েট করেছে, 2++2, তাহলে এর অক্সিডেশন নাম্বার হচ্ছে +2, এর হচ্ছে -2। তুমি যে কোনো তুমি NaCl নাও,
যে তড়িৎযোজী যৌগ NaCl এর ক্ষেত্রে কি হবে, Na প্লাস প্লাস হচ্ছে Cl মাইনাস। তাহলে বাবু এর ক্ষেত্রে কি হবে গো, Na এর হচ্ছে জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার কত, +1, আর Cl এর হচ্ছে -1। এরকম করে আমরা সিম্পল সিম্পল এক্সাম্পল গুলো দেখে চলে যাচ্ছি, তার কারণ পরের দিকে আমরা বড় বড় এক্সাম্পল দেখব। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? তাহলে তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এবার আসছি আমরা সমযোজী যৌগের ক্ষেত্রে। সমযোজী যৌগের অণুতে উপস্থিত মৌলের জারণ সংখ্যা এবার নির্ণয় করব। দেখো প্রবলেমটা হচ্ছে এই জায়গায় যে সমযোজী যৌগের ক্ষেত্রে কিন্তু তুমি আয়নে ভাঙতে পারবে না, কারণ হচ্ছে সমযোজী যৌগগুলো আয়নে ডিসোসিয়েট হতে পারে না। তাদের ক্ষেত্রে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এরকম করে আমরা লিখি, আমরা চার্জের ফ্র্যাগমেন্টেশন এইভাবেই করি। তাহলে তাদের ক্ষেত্রে আমরা একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে মোটামুটি সমযোজী যৌগের ক্ষেত্রে, যে আমরা ওর জারণ সংখ্যা কি করে নির্ণয় করব। ধরো এখানে ওয়াটার তুমি জানো যে এটা একটা সমযোজী যৌগ, এদের ক্ষেত্রে জারণ সংখ্যা নির্ণয় করা খুব একটা ডিফিকাল্ট নয়, তুমি একটা শিখে নিলে এক্ষুনি বুঝতে পেরে যাবে। ওয়াটারে তুমি স্ট্রাকচার রাখো, OH OH, দেখো মন দিয়ে বুঝবে যে কিভাবে বলছি। দেখো এখানে একটা বন্ধনের জন্য এক একটা ইলেকট্রন জোড় ইউজ করেছে, অক্সিজেন হাইড্রোজেন এরা একটা জোড় তৈরি করেছে, এপাশে একটা অক্সিজেন হাইড্রোজেন জোড় তৈরি করেছে। দেখো যদি প্রত্যেকটা জোড়কে কনসিডার করি, প্রত্যেকটা জোড়ের জন্য হাইড্রোজেন এবং অক্সিজেন কত করে চার্জ পাবে, এখানে আমি প্লাস মাইনাস দিতে পারবো না, তার কারণ সমযোজী যৌগ। এদের ক্ষেত্রে কি দিতে পারি, কেমিক্যাল বন্ডিং এ শিখেছিলাম স্যার ডেল্টা প্লাস মাইনাস দিতে পারি। এবার তুমি বলো যে OH বন্ধনের জন্য কাকে ডেল্টা প্লাস দেবো, কাকে ডেল্টা মাইনাস দেবো। মনে রাখবে এক জোড়া ইলেকট্রন যদি অক্সিজেন যদি তার দিকে টানে তখন অক্সিজেনের উপরে ডেল্টা মাইনাস পড়বে, হাইড্রোজেন যদি টানে হাইড্রোজেনের উপরে ডেল্টা, আচ্ছা যেটা বলছিলাম, যদি অক্সিজেন যদি টানে তাহলে অক্সিজেনের উপরে ডেল্টা মাইনাস, কারণ একজোড়া ইলেকট্রন এদিকে আসছে, তখন এ যদি টানে এ মাইনাস হলে এ অবশ্যই ডেল্টা প্লাস হবে, তাই না? এবার তুমি আবার বলবে না স্যার দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন তো টেনে নিচ্ছে, তাহলে এর উপরে 2 ডেল্টা মাইনাস হলো কেন? এই সব জিনিসগুলো বলবে না, বোকা বোকা প্রশ্ন। বোকা বোকা নয় অ্যাকচুয়ালি, এটা অনেকে কনসেপ্ট থাকে না। দেখো সমযোজী বন্ধনের দুটো ইলেকট্রন, একটা কিন্তু অক্সিজেনের আর একটা হাইড্রোজেনের, এ তার এক্সট্রা ইলেকট্রন এই যে হাইড্রোজেনকে যেটা দিয়েছিল সেইটাকে সে নিজের দিকে টানছে, তার অধিকারে একটা ইলেকট্রন তো তার কাছে আছে, হাইড্রোজেনের ভাগে যেটা দিয়েছিল সেটাকে সে টানছে এক্সট্রা আর কি। ওই জন্য একটা এক্সট্রা ইলেকট্রনকে টানছে বলে হাইড্রোজেন ইলেকট্রনকে একটা ডেল্টা মাইনাস। আর হাইড্রোজেন তার অধিকার থেকে এই যে তার নিজস্ব যে ইলেকট্রন, এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা অক্সিজেনকে দিয়ে দিচ্ছে বলে এই জন্য তার হচ্ছে ডেল্টা প্লাস হবে। ঠিক আছে, তাহলে এবার তোমাকে দেখতে হবে কি, নিশ্চয়ই যে টানবে মানে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তাহলে এই দুটো এই বন্ধনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, অক্সিজেন না হাইড্রোজেনের? অবভিয়াসলি স্যার অক্সিজেনের, তাহলে অক্সিজেন ডেল্টা মাইনাস, হাইড্রোজেন ডেল্টা প্লাস। আবার এদের ক্ষেত্রে কোনটা ডেল্টা প্লাস কোনটা ডেল্টা মাইনাস হবে, স্যার একই, অক্সিজেন আবার টানবে, তাহলে একটা একটা জোড়ের জন্য এক একটা ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস তৈরি হবে, এক একটা ইলেকট্রন জোড়ের জন্য। তাহলে এই জোড়ের জন্য আবার এখানে ডেল্টা প্লাস, এখানে ডেল্টা মাইনাস, অলরেডি একটা ডেল্টা মাইনাস ছিল, আবার এই বন্ধনের জন্য ডেল্টা মাইনাস হলে 2 ডেল্টা মাইনাস হয়ে যাবে। এই যে 2 ডেল্টা মাইনাস, এখানে তুমি এটাকে ভাববে অক্সিডেশন নাম্বার -2 হিসাবে ধরবে, ডেল্টা দিয়ে তো আর বলবে না, এখানে বলবে যে ওইখানে -2 অক্সিডেশন হচ্ছে নাম্বার তৈরি হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এখানে ডেল্টা, আচ্ছা হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার এখানে কত হবে, +1 হবে। ঠিক আছে, জাস্ট সেখানে প্লাস মাইনাস ডিরেক্টলি ছিল, আমরা এখানে ডেল্টা প্লাস মাইনাস দিয়ে করেছি। ঠিক আছে, খেয়াল রাখবে এগুলো ইম্পর্টেন্ট। CO2 এর ক্ষেত্রে ফটফট করে দিই, CO2 স্ট্রাকচারটা এঁকে দিচ্ছি, তোমরা বাকিটা বলতে থাকো। কোনটা হবে বলো, এক একটা বন্ধনের জন্য এক একটা ডেল্টা প্লাস আছে, তাহলে এখানে কটা বন্ধন, একটা দুটো বন্ধন। কার দিকে স্যার, প্রথমে কিন্তু তুমি এই CO বন্ধনকে ধরবে, এক একটা করে ধরবে, তারপরে এই CO বন্ধন ধরবে। এই CO বন্ধনের জন্য ইলেকট্রোনেগেটিভিটি কার বেশি, স্যার অক্সিজেনের বেশি কার্বনের তুলনায়, এদিকে টানবে। তাহলে এক একটা বন্ধনের জন্য একটা ডেল্টা মাইনাস, আর একটা বন্ধন, টোটাল দুটো বন্ধন রয়েছে, তাহলে 2 ডেল্টা মাইনাস অক্সিজেন নেবে, এ নিশ্চয়ই নেবে কত, 2 ডেল্টা প্লাস নেবে। আবার এই বন্ধনের জন্য অক্সিজেন নেবে 2 ডেল্টা মাইনাস, এ নেবে আবার কার্বন কত, 2 ডেল্টা প্লাস, তাহলে টোটাল কত হলো, 4 ডেল্টা প্লাস হয়ে গেল। তাহলে কার্বনের এখানে অক্সিডেশন নাম্বার কত হবে, অক্সিডেশন নাম্বার অফ কার্বন এখানে কত হবে, +4 হবে, আর অক্সিজেনের কত হবে, -2 হবে। অক্সিডেশন নাম্বার অফ অক্সিজেন ইজ -2 এখানে, বুঝতে পেরেছো? C2H4 ইথিলিন, এর স্ট্রাকচার আগে এঁকে ফেলো, এই যে স্ট্রাকচার এটা হলো এই ইথিলিনের স্ট্রাকচার হয়ে গেল। এবার তুমি এর ক্ষেত্রে বলো
কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার ইলেকট্রনিটি বেশি? এ হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রনিটি কম, এ হচ্ছে ডেল্টা প্লাস, এরও ডেল্টা প্লাস, তাহলে এ কত ডেল্টা মাইনাস পাবে? 2 ডেল্টা মাইনাস পাবে। সিমিলার ওয়েতে এও ডেল্টা প্লাস, এও ডেল্টা প্লাস, এ কত পাবে? 2 ডেল্টা মাইনাস পাবে। এবার আরেকটা প্রশ্ন তোমার আসতে পারে, স্যার এই যে বন্ধনটা রয়েছে না, এই বন্ধনের জন্য কি স্যার কোনো ডেল্টা প্লাস মাইনাস তৈরি হবে এই যে সিসি বন্ধনের জন্য? না। তার কারণ কি? তার কারণ হচ্ছে এখানে কার্বন কার্বনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স নেই, তাই এই দুজনের জন্য কোনো এখানে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স তৈরি হচ্ছে না। তাই আমরা বলতে পারি এই কার্বন কার্বনের জন্য এখানে কোনো অক্সিডেশন নাম্বারের কোনো কিছু আসবে না, অর্থাৎ জিরো। এদের মানে এই কার্বন কার্বনের জন্য কোনো ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স নেই, তো কে কাকে টানবে? তাহলে বলতে পারি কি এই কার্বনের অক্সিডেশন নাম্বার কত হবে? কোন কার্বনের? এই কার্বনের অক্সিডেশন নাম্বার কত হবে? +2 হবে। এই কার্বনেরও সেম, সেই +2 হবে। আর হাইড্রোজেন গুলোর +1 করে হবে। ডান, বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? ঠিক আছে, ওকে। নেক্সট, তাহলে সমযোজী বন্ধনের কেসটা বুঝতে পেরেছো তোমরা? বইতে যে সব এক্সারসাইজ গুলো দেওয়া রয়েছে ওগুলো একটু প্র্যাকটিস করে নেবে, কেমন? আচ্ছা, নেক্সট পেজে যাচ্ছি। এবার হচ্ছে আমরা ডিফারেন্ট স্পিসিজের জন্য জারণ সংখ্যা আমরা নির্ণয় করব। ডিফারেন্ট স্পিসিজ বলতে হাইড্রোজেন রয়েছে, মানে ব্যাপারটা এইরকম, আমরা কোনো যৌগের কোনো একটা মৌলের কোনো যৌগে ধরো KMnO4 আমরা জানি না যে ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত, মানে তোমাদের ব্যাপারটা বলি আমি কেন আমরা এটাকে নিয়ে আসছি। ধরো KMnO4 KMnO4 এর ক্ষেত্রে তোমাকে Mn এর অক্সিডেশন নাম্বার জানি না, এটা তোমাকে বের করতে বলেছে, এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে তার জন্য তোমাকে অন্যান্য গুলোর কিন্তু অক্সিডেশন নাম্বার জানতে হবে, না হলে তুমি বের করতে পারবে না। একটা অবশ্যই মানে যদি কোনো একটা যৌগে মধ্যস্থ কোনো মৌলের পরমাণুর আমরা যদি অক্সিডেশন নাম্বার জানতে চাই, তাহলে তার যে পাশাপাশি যেগুলো রয়েছে সেই সকল পরমাণুগুলো জারণ সংখ্যা জানতে হবে। এই যে পরমাণুগুলো জারণ সংখ্যা এগুলো কিন্তু মোটামুটি ভাবে ফিক্স থাকে, সবসময় ভেরিয়েশন হয় না। তো সুতরাং যদি আমি এই অক্সিজেন আর পটাশিয়াম এদের যদি জারণ সংখ্যা জেনে যাই, তাহলে হয়তো এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আমরা ইজিলি বের করতে পারবো। এখানে তোমাকে কিছু গাইডলাইন্স দেওয়া হবে যে কাদের জন্য স্যার সবসময়ের জন্য জারণ সংখ্যা ফিক্স হয়ে রয়েছে। যদি সেই ফিক্স গুলো জানো, যদি সেই ফিক্সড ডিপোজিট গুলো যদি জেনে যাও, তাহলে বাকি যেটা আননোন সেটা তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। ঠিক, তাহলে আমরা সেই গাইডলাইন্সটা এখানে তোমাদের শেখাবো, মানে কোন কোন রুল রয়েছে, কার ক্ষেত্রে কত ধরা হয়, যেগুলো আমরা জানলে অন্যান্য যেগুলো আননোন যেগুলো রয়েছে সেই সকল মৌলের পরমাণুর যৌগের মধ্যে অবস্থা থাকলে তাদের আমরা জারণ সংখ্যা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট গাইডলাইন্স কি দেওয়া রয়েছে দেখো, বা রুল হিসাবে কি দেওয়া রয়েছে, বলছে মুক্ত বা হচ্ছে মৌল অবস্থায় সব মৌলের পরমাণুর জারণ সংখ্যা সবসময়ের জন্য 0 ধরা হবে। মুক্ত অবস্থায় কোনো পরমাণু, এই দেখো জিঙ্ক, কপার, এগুলো সব মুক্ত অবস্থায়, সোডিয়াম, হাইড্রোজেন মৌল অবস্থায় থাকে মুক্ত অবস্থায়, এরা অক্সিজেন P4, ফসফরাস তো P4 অবস্থায় থাকে, সালফার S8 অণু হিসাবে থাকে, এদের সবসময় জারণ সংখ্যা হচ্ছে 0 ধরা হবে। খেয়াল রাখবে জারণ সংখ্যা যখন লেখা হবে না, জারণ সংখ্যাকে এরকম চিহ্ন লেখা হবে, তার টোপরে তার মাথায় তার জারণ সংখ্যা লিখে দেওয়া হবে। এখানে 0 বলে 0 দিয়ে দিয়েছি, যদি -1 হতো তাহলে এখানেই -1 লিখতাম। ঠিক আছে, ওকে, বলো এরপরে নেক্সট গাইডলাইন্স কি দেওয়া রয়েছে, এক পরমাণু আয়নের জারণ সংখ্যা আয়নটির আধানের সঙ্গে সমান হবে। এক পরমাণু আয়ন তোমাদের তো একটু আগে দেখিয়েছিলাম, ধরো Fe2+, এক পরমাণু আয়ন তার জারণ সংখ্যা এর আধানের সঙ্গে সমান হবে, তাহলে এর অক্সিডেশন নাম্বার কত হবে? +2 হবে। তুমি যে কোনো আয়ন ধরো, তুমি ধরো Mn2+, এক পরমাণু আয়ন এর জারণ সংখ্যা কত হবে? +2 হবে জারণ সংখ্যায়। ঠিক আছে, এক পরমাণু আয়ন বলতে একটা পরমাণু নিয়ে যে সকল আয়ন Na+, Cl-, Mn+, Fe2+, Fe3+, হোয়াটএভার, S2-, একটা পরমাণু তার উপরে চার্জ থাকবে, সেটা হচ্ছে এক পরমাণু আয়ন। আচ্ছা, বহু পরমাণু আয়নের ক্ষেত্রে কি হবে বলছে, এটা ইন্টারেস্টিং ব্যাপার। বহু পরমাণু আয়নের ক্ষেত্রে সব পরমাণুর জারণ সংখ্যার সমষ্টি আয়নটির আধানের সঙ্গে সমান হবে। বহু পরমাণু আয়ন, এই দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, ধরো MnO4, একটা পরমাণু আর অক্সিজেনের 4টা পরমাণু, এগুলো মিলে একসঙ্গে কি তৈরি করেছে? MnO4-, এইটা একটা হচ্ছে আয়ন, তাহলে বলতে পারি এটা বহু পরমাণু আয়ন। এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে রুল বলছে যে সব যে পরমাণুগুলো রয়েছে ওই সকল পরমাণুগুলোর জারণ সংখ্যার সমষ্টি
ওর আধানের সঙ্গে সমান হবে। কার আধান? ওই যে আয়নটার মানে ওই বহু পরমাণু আয়নের মোট যে আধানটা রয়েছে, তাহলে এখানে -1 এর সঙ্গে সমান হবে। কি করে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো। ধরো সাপোজ আমি Mn এর জারণ সংখ্যা জানি না, এই জারণ সংখ্যা x ধরে নিলাম। অক্সিজেনের জানি না, প্রত্যেকটা অক্সিজেনের জারণ সংখ্যা y ধরে নিলাম। তাহলে বাবু আমি এইরকম লিখতে পারি x প্লাস অক্সিজেনের হচ্ছে y করে, তাহলে 4টার জন্য কত হবে 4y ইকুয়ালস টু কার সঙ্গে সমান হবে? এই আধানের সঙ্গে সমান হবে, ইকুয়ালস টু -1। এবার তুমি দুটো আননোন রাশি রয়েছে, কি করে ক্যালকুলেট করবে সেগুলো আমি সব শিখিয়ে দিচ্ছি। একটা অবশ্যই তোমাকে দেওয়া থাকবে যেটা তুমি জানতে পারবে। এই ওয়াইটা যদি দেওয়া থাকে তাহলে এক্সটা তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। আমি জাস্ট এই রুলটাকে তোমাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি যে আধানের সমষ্টি মানে আধানের সমান হবে কোনটা? তাদের ইন্ডিভিজুয়াল পরমাণুগুলোর চার্জের যোগফলের সঙ্গে সমান হবে। ডাইক্রোমেটের ক্ষেত্রেও সেরকম, এটা এক্স ধরে নাও, এটা ওয়াই ধরে নাও, তাহলে আমরা কি লিখতে পারি এর ক্ষেত্রে? 2x প্লাস 7y ইকুয়ালস টু কার সঙ্গে সমান হবে? -2 এর সঙ্গে সমান হবে। এইটাই আমি বোঝাতে চাইছিলাম আর কি, বুঝতে পেরেছ? ওকে, নেক্সট গাইডলাইনে চলে যাচ্ছি। নেক্সট বলেছে যে কোনো যৌগের অণুতে উপস্থিত পরমাণুগুলির জারণ সংখ্যার সমষ্টি শূন্য হয়। যৌগের অণুতে যদি হয় সেগুলো তো সব আয়ন দিয়ে এতক্ষণ বলছিলাম। যদি যৌগের অণু হয়, যৌগের অণুর ক্ষেত্রে কি করে আমরা বলবো? দেখো যে কোনো একটা যৌগের অণু ধরো এইটা KMnO4, এটা একটা উদাহরণ দিয়ে রেখেছি। এর ওভারঅল চার্জ কত? দেখো একটা প্রসম অণু না, এর কোনো চার্জ নেই, তাহলে প্রসম, তাহলে 0 বলতে পারি। বলছে যে এই যে পরমাণুগুলো দিয়ে যে এই যৌগটা তৈরি হয়েছে, এখানে কি পরমাণু রয়েছে? পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, 4টা অক্সিজেনের পরমাণু। এদের সব জারণ সংখ্যা সমষ্টি কি হবে? শূন্য অবশ্যই হতে হবে। ধরো পটাশিয়ামের জারণ সংখ্যা x, Mn এর y, আর অক্সিজেন হচ্ছে z। তাহলে এখানে কি লিখতে পারি? এখানে এইটা লিখতে পারি যে x প্লাস y প্লাস 4টা অক্সিজেনের জন্য 4z ইকুয়ালস টু কত করব? 0 করব। বুঝতে পেরেছো? রুলগুলো শিখে রাখো, আমি এক্ষুনি এক্সাম্পল গুলো করাচ্ছি, কেমন? আচ্ছা, হাইড্রোজেনের জারণ সংখ্যা খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোজেনের ডিফারেন্ট দেখো আমাদের মধ্যে একটা পারসেপশন যেন আছে প্রথম থেকে যে হাইড্রোজেনের জারণ সংখ্যা সবসময় +1 হবে, কিন্তু বাবু এইটা সবসময়ের জন্য হবে না। সবসময় যে অক্সিজেনের জারণ সংখ্যা +1 হবে এরকম কথাটা ঠিক নয়। জারণ সংখ্যা কিন্তু মে ডিফার, এটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। চটপট করে আমরা দেখে নিই কোন কোন যৌগের ক্ষেত্রে জারণ সংখ্যা কেমন হবে। 1 নম্বর হচ্ছে ধাতব হাইড্রাইড ক্ষেত্রে। ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা সর্বদা -1। ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। ধাতব হাইড্রাইড যেরকম এখানে উদাহরণ দেওয়া রয়েছে, দেখো ধাতব হাইড্রাইড কখন ধরে হয়? ধাতু M যদি একটা ধাতু ধরে নিই, তার সঙ্গে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয়, তাহলে ধাতব হাইড্রাইড ফর্ম করবে। তাহলে এখানে ধাতু কারা কারা গো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে সব ধাতব হাইড্রাইড। কি হয়েছে? কি আওয়াজ হচ্ছে? আচ্ছা, যাই হোক, একটা আওয়াজ হচ্ছিল। দেখো কেন ধাতব হাইড্রেটের ক্ষেত্রে -1 হবে? দেখো ধাতু তো সবসময়ের জন্য তোমরা জানো যে ধাতু ইলেকট্রন বর্জন করতে পছন্দ করে। তাহলে ধাতু যদি একটা ইলেকট্রন বর্জন করে, তাহলে এ কারা? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা আরো রয়েছে আর কি, রুবিডিয়াম, সিজিয়াম, এগুলো সব সিজিয়াম অব্দি আমরা ধরি। তাহলে সবসময় M+ অবস্থায় তারা থাকতে পছন্দ করে, কারা? ধাতুরা। এবার বাবু দেখো, যদি ধাতুর সঙ্গে ধরো হাইড্রোজেন রয়েছে, তাহলে ধাতুর সঙ্গে হাইড্রোজেন থাকলে স্যার ধাতু তো সবসময়ের জন্য +1 হবে, আর হাইড্রোজেন নিশ্চয়ই -1 হতে হবে। তার কারণ কি? ধাতব হাইড্রাইড তো এটা তো ওভারঅল চার্জ কত? নিউট্রাল, তো কোনো চার্জ নেই উপরে। তাহলে ধাতু যদি +1 হয় নিশ্চয়ই হাইড্রোজেনকে -1 হতে হবে। তাহলে এই জন্য বলা হচ্ছে ধাতব হাইড্রাইড, যেরকম সোডিয়াম হাইড্রাইড, এখানে দেখো Na সবসময় পাক্কা সবসময়ের জন্য +1 হবে। +1 যদি হয় এটা ফিক্স হয়ে গেল, বাকিটা নিশ্চয়ই -1 হবে। এই তো ক্যালসিয়াম হাইড্রাইড। স্যার তুমি এখানে বলবে স্যার ক্যালসিয়াম তো,
হ্যাঁ, এর ক্ষেত্রে বলি ক্যালসিয়ামের হচ্ছে, দেখো ক্যালসিয়াম কিন্তু ক্ষার ধাতু নয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে এখানে বলা নেই কি, এটা বলা উচিত ছিল। ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে যেরকম হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, পরে মনে হয় বলা রয়েছে স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের ক্ষেত্রে কিন্তু সবসময়ের জন্য +2 হবে। তাহলে ক্ষার ধাতুর জন্য সবসময়ের জন্য +1 হবে ধাতুগুলোর ক্ষেত্রে, আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুর জন্য সবসময় +2 করে হবে। এগুলো সব +2 করে, কেমন, +2 করে। এবার তুমি বলো এখানে ক্যালসিয়াম রয়েছে, এখানে ক্যালসিয়ামকে ছেড়ে দিয়েছি গো, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামও হবে গো, এখানে ক্যালসিয়ামকে ছেড়ে দিয়েছি, কি দোষ করেছিল তাকে ছেড়ে দিলাম কি জানি। তাহলে ক্যালসিয়ামও +2 অক্সিডেশন নাম্বারে থাকবে। এবার অক্সিডেশন স্টেটে থাকবে। এবার ক্যালসিয়াম যদি +2 হয়, তুমি বলবে স্যার হাইড্রোজেন কি -2 অবস্থায় থাকবে? না, তার কারণ কি, দুটো হাইড্রোজেন রয়েছে তো, প্রত্যেকে -1 করে হলেই তো দুটোর জন্য -2 হয়ে যাবে। দিলে -2 হলে এটা +2 ওভারঅল, তাহলে কি চার্জ ক্যালসিয়াম হাইড্রেটের ওভারঅল পরশম তো, তাহলে পরশম হয়ে যাবে। কি বুঝতে পেরেছো সবাই? ওকে। এরপরে কি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, ধাতব হাইড্রেট ছাড়া বাকি সকল হাইড্রোজেন ঘটিত যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা সবসময় +1 হবে। খুবই ইম্পর্টেন্ট। তাহলে শুধুমাত্র ধাতব হাইড্রেট এবং দেখো ধাতু এবং হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা যে ধাতুগুলো আর কি, এটাও খেয়াল রাখবে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুর হাইড্রেট গুলোর ক্ষেত্রেও, তার ক্ষেত্রেও কিন্তু হাইড্রোজেন -1 করে হয়। এটা পরের দিকে রয়েছে। দুটো ক্ষেত্রে শুধুমাত্র তোমার হচ্ছে হাইড্রোজেন -1 হয়, না হলে অন্যান্য সব ক্ষেত্রে হাইড্রোজেন +1 ধরবে। তাহলে সবসময় এই পারসেপশন নিয়ে বসে থাকবে না যে হাইড্রোজেন সবসময়ের জন্য -1 হয়, সরি +1 হয়, -1ও হতে পারে। এখানে দেওয়া রয়েছে কয়েকটা এক্সাম্পল যেগুলো জেনারেল আর কি। হাইড্রোজেন এখানে কত করে গো, +1 করে হয়, তাহলে এটা তিনটার জন্য +3, তিনটা হাইড্রোজেনের জন্য, একটা নাইট্রোজেনের জন্য নিশ্চয়ই -3 হবে। ওভারঅল তো নিউট্রাল, প্রশমত। অক্সিজেন এখানে কত, -2, তাহলে নিশ্চয়ই হাইড্রোজেন না, আগে হাইড্রোজেনটা ধরি, হাইড্রোজেন দুটো রয়েছে, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য +1 করে হলে +2, নিশ্চয়ই অক্সিজেন এখানে -2, এখানে হাইড্রোজেন কত করে, +1 করে হবে। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি যে এই দুটো সিনারিও ছাড়া, ক্ষারীয় ধাতু আর ক্ষারীয় মৃত্তিকা ধাতু ছাড়া আর সকল হাইড্রেটের ক্ষেত্রে তুমি হাইড্রোজেনকে +1 করে ধরবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি, নেক্সট স্লাইডে অক্সিজেনের জারণ সংখ্যা। তাহলে হাইড্রোজেনের এক্সেপশনাল কেসগুলো হয়ে গেছে, এবার অক্সিজেনের জারণ সংখ্যাগুলো দেখো। অক্সিজেনের ক্ষেত্রে প্রায় সব অক্সিজেন ঘটিত যৌগে জারণ সংখ্যা -2 হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা ছোটবেলা থেকেই শিখে এসেছি যে অক্সিজেন ঘটিত যৌগ মানেই কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা সবসময় -2 হবে। বাট বাবু এই পারসেপশনটা সবসময় রাখবে না, কিছু কিছু সিনারিও রয়েছে যেখানে কিন্তু অক্সিজেনের জারণ সংখ্যা প্লাসও হয়ে যেতে পারে, -2 বাদে -1ও হয়ে যেতে পারে, আবার প্লাসেও চলে যেতে পারে। দেখো সেই জিনিসগুলো ইন্টারেস্টিং এবং নিটে এক বছর কোশ্চেন এসেছিল, গত বছর এসেছিল, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। সেগুলো হচ্ছে ব্যতিক্রমের আন্ডারে আমি দিয়ে দিয়েছি। প্রথমেই বলেছে দেখো যে পারক্সাইড যৌগ, পারক্সাইড যৌগ তোমাদের বলি, পারক্স যৌগ কাদের বলা হবে, যে সকল যৌগে এরকম ও এই রকম সিস্টেমটা থাকবে, এই রকম সিস্টেম থাকলে সেই সকল যৌগকে বলা হচ্ছে পারক্স যৌগ। এই বন্ডটাকে বলা হয়, এই যে বন্ডটা দিয়েছি, এই ধরনের বন্ডকে বলা হয় পারক্স বন্ধন, পারক্স বন্ড বা হচ্ছে পারক্স বন্ধন, পারক্স বন্ধন বলা হয়, খেয়াল রাখবে পারক্স বন্ধন এদেরকে বলা হয়, ঠিক আছে। তাহলে এই ধরনের বন্ধন থাকলে পারক্স বন্ধন। পারক্সাইড যৌগে খেয়াল রাখতে হবে অক্সিজেনের কিন্তু -1 করে জারণ সংখ্যা থাকে। তুমি সবসময়ের জন্য যে ভাবছো যে অক্সিজেন -2 হবে, এক্ষেত্রে দেখো -1 করে হয়। H2O2, Na2O2, সোডিয়াম পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড, এদের ক্ষেত্রে কি হবে, এইরকম করে স্ট্রাকচারটা কি হবে, হাইড্রোজেন পারক্সাইডের স্ট্রাকচার, পারক্স বন্ধন প্রথমে দিয়ে দিলে, আর দুটো হাইড্রোজেন রয়েছে, তাহলে হারাধনে দুটো ছেলেকে দুদিকে লাগিয়ে দিলে, হয়ে গেল। কি ডান? চলো নেক্সট হচ্ছে সুপার অক্সাইড। ভেরি ভেরি সুপার অক্সাইডের কেসটা সুপার সুপার ইম্পর্টেন্ট, এক বছর নিটে এসেছিল। তো খুবই ইম্পর্টেন্ট। সুপার অক্সাইড যৌগে অক্সিজেন কিন্তু -1 অক্সিডেশন নাম্বারে, -1/2 অক্সিডেশন নাম্বারে থাকে। তাহলে পারক্সাইডে -1 আর সুপার অক্সাইডে -1/2 করে, যেরকম পটাশিয়াম সুপার অক্সাইড। কেসটা কেন এরকম হলো, দেখো পটাশিয়াম সুপার অক্সাইডের ক্ষেত্রে তুমি দেখো বুঝতে পারবে। পটাশিয়াম স্যার আপনি আগে বলেছেন ক্ষার ধাতুর জন্য +1 হবে, তাহলে +1 হয়ে গেল পটাশিয়ামের জন্য। ওভারঅল যৌগটা দেখো প্রসম, মানে ওভারঅল 0 করতে হবে, তাহলে নিশ্চয়ই দুটো অক্সিজেন মিলে নিশ্চয়ই স্যার -1 তৈরি করবে, না হলে এটা +1,
এটা -1 না করলে ওভারঅল 0 হবে কি করে? তাহলে দুটো অক্সিজেন মিলে আমার তৈরি করছে কত? দুটো অক্সিজেন মিলে -1, তাহলে প্রত্যেকটা অক্সিজেন কত করে ভাগ দেবে? -½ করে। তাহলে -½ প্লাস -½ দিলে -1 হয়ে গেল, আর এটা তো +1। তাহলে এখানে বলতে হবে অক্সিজেন কিন্তু -½ অবস্থায় কিন্তু রয়েছে, -½ অক্সিডেশন নাম্বার অকুপাই করেছে। ঠিক আছে? Fe2O যৌগে এখানেও একটা ইম্পর্টেন্ট এক্সেপশনাল কেস রয়েছে। এখানে কিন্তু অক্সিজেন +2 অবস্থায় রয়েছে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? দেখো ফ্লুরিন তুমি জানো হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ, তাহলে ফ্লুরিন হচ্ছে অবশ্যই -1 এই অবস্থায় থাকবে। তোমাদের এর পরে সেকশনে এটা রয়েছে। হ্যালোজেন মানে বিশেষ করে ফ্লুরিনের সব সময়ের জন্য হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি, সব সময়ের জন্য ওর অক্সিডেশন নাম্বার -1 হবে, পাক্কা সব সময়ের জন্য হবে। তাহলে যদি দুটো ফ্লোরিন রয়েছে, এক একটা ফ্লোরিনের -1 হলে দুটো ফ্লোরিনের জন্য -2, নিশ্চয়ই অক্সিজেনকে এখানে +2 হতে হবে, না হলে ওভারঅল তো চার্জ তো 0। ওভারঅল তো তুমি দেখতে পাচ্ছ যে F2O কোনো চার্জ নেই, এর উপরে থোড়ি প্লাস মাইনাস কিছু আছে, ওভারঅল প্রসম। তাহলে দুটো ফ্লোরিনের জন্য -1 করে -2, তাহলে এটাকে যদি প্রসম করতে হয় অক্সিজেনকে +2, তাহলে দেখো অক্সিজেন +2 এই স্টেটেও কিন্তু থাকতে পারে, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো। ঠিক আছে? এই জিনিসগুলোই আসে, মানে এগুলোই কাজে লাগে, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো তুমি খেয়াল রাখবে সবসময়। নেক্সট আর কি রয়েছে? ফ্লুরিন ঘটিত সকল যৌগে ফ্লুরিনের জারণ সংখ্যা -1 হয়। এখন এটা তো এক্ষুনি তোমাদের বললাম যে সমস্ত ফ্লুরিন ঘটিত যৌগে কিন্তু ফ্লুরিনের জারণ সংখ্যা -1 হয়, এটা মনে রাখতে হবে। ক্ষার ধাতুগুলি যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, জারণ সংখ্যা সবসময় +1 হবে, এক্ষুনি বললাম। ক্ষারীয় মৃত্তিকা ধাতু বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, জারণ সংখ্যা সবসময় +2 হবে, এক্ষুনি বললাম। জিঙ্কের ক্ষেত্রে জিঙ্কও কিন্তু সবসময় জিঙ্কও +2 হিসাবে থাকবে। জিঙ্ক 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 সবসময় +2 অবস্থায় থাকবে। অ্যালুমিনিয়াম সবসময় +3 অবস্থায় থাকবে। এগুলো হচ্ছে ফিক্সড ডিপোজিট, এগুলো নিয়ে তুমি কিছু কাটাছেড়া করবে না, এদের সবসময়ের জন্য ফিক্স থাকবে। আরো কিছু গাইডলাইন্স রয়েছে, কিছু আয়নের জারণ সংখ্যা সর্বদা নির্দিষ্ট, যেরকম কিছু আয়ন বলতে কিছু মূলক আর কি, সালফেট SO4 2- সবসময় নির্দিষ্ট, NO3-, নাইট্রাইট নাইট্রাইট OH হাইড্রোক্সাইড OH এ সবসময় -1 হবে, ফসফেট এ সব সময় -3 হবে, OCl সবসময় মাইনাস হবে, PO4 সবসময় PO3 সবসময় 3- হবে, ফসফেট এটা হচ্ছে ফসফাইট 3- হবে, NO কখনো কখনো প্লাস হয়, কখনো নিউট্রালও হয়, এটা একটু বিতর্কিত ব্যাপার রয়েছে, তবে এইসব জিনিসগুলো তোমাকে এখানে দেবে না, কমপ্লেক্স চ্যাপ্টারে এগুলো সম্বন্ধে ডিসকাশন হয়। সায়ানাইড সবসময় -1 অবস্থায় থাকবে। এইটা বাদে আর সবার কিন্তু মোটামুটি ফিক্স, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আর একটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে, কেন তুলেছি এই স্টেটমেন্টটা, কখনো তোমাদের নিট জেইতে স্টেটমেন্ট টাইপের এখন কারেক্ট ইনকারেক্ট স্টেটমেন্ট হিসেবে কোশ্চেন দেয়, বেশ ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং আমার স্টেটমেন্ট লাগলো। বলছে মৌলের সর্বোচ্চ জারণ সংখ্যা পর্যায় সারণীতে উক্ত মৌলের শ্রেণীর সংখ্যা অপেক্ষা কখনো বেশি হতে পারে না। কোনো মৌল পর্যায় সারণীতে যে শ্রেণীতে রয়েছে, ধরো কেউ 6 নম্বর শ্রেণীতে রয়েছে, তার জারণ সংখ্যা কখনো 6 থেকে বেশি হবে না। কেউ 8 নম্বর কখনো 7 নম্বর শ্রেণীতে রয়েছে, তার কখনো জারণ সংখ্যা 7 থেকে বেশি হবে না, এক্সিট করবে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি রয়েছে? কতগুলি যৌগে জারণ সংখ্যা গণনা। এবার আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা এবার কি দেখব? এই যে গাইডলাইন্স গুলো বাবু যেগুলো দেখলাম আমরা, এই গাইডলাইন্স গুলো আমরা অ্যাপ্লাই করব, সুন্দর করে অ্যাপ্লাই করে ডিফারেন্ট যৌগে ডিফারেন্ট মৌলের আমরা জারণ সংখ্যা নির্ণয় করব। এই গাইডলাইন্স গুলো আমরা ইউজ করব। ঠিক আছে? ফার্স্ট হচ্ছে KClO3, আমি সিস্টেমটা শিখিয়ে দিই, যেটা তোমরা নিজেরাও ইজিলি ক্যালকুলেট করতে পারবে। 1 নম্বর হচ্ছে, দেখো যেগুলো স্টার দেওয়া রয়েছে ওগুলো আমাদের মেনলি বের করতে হবে আর কি। এখানে Cl এর তোমাকে জারণ সংখ্যা বের করতে হবে, বাবু কি করে বের করবে বলো? স্যার এক্স ধরে নিন, এক্স ধরে নাও। ওভারঅল এর চার্জ কত? 0, তাহলে আর অন্যদের কিন্তু ফিক্স। দেখো পটাশিয়ামের তুমি জানো ধাতুর ক্ষেত্রে +1 হয়, পটাশিয়াম একটা ধাতু। অক্সিজেন স্যার পারক্সাইড, সুপার অক্সাইড আর হচ্ছে ফ্লুরিনের যৌগ ছাড়া আর সব ক্ষেত্রে -2 হয়, তাহলে স্যার এগুলো তো পারক্সাইডের নয়, তাহলে -2 হবে। তাহলে এটা এক্স ধরে নিলে ওভারঅল ইকুয়ালস টু 0 করে দিলে চলে আসবে। দেখো কিভাবে করছি, দেখো পটাশিয়ামের জন্য +1,
ক্লোরিনের জানি না স্যার প্লাস এক্স ধরে নিলাম। অক্সিজেনের ক্ষেত্রে -2 করে 4 জনের জন্য কত হবে -8 ইকুয়ালস টু কত করব 0 করব। তাহলে এবার এখানে তুমি এক্স সমান বের করে দাও। এক্স সমান কত হবে -7, এখানে হচ্ছে +7 হবে, এটা +7 হবে। তাহলে এখানে অক্সিজেন নাম্বার কত ক্লোরিনের এখানে +7, ঠিক। আচ্ছা NH4NO3 এর ক্ষেত্রে আচ্ছা দু একটা করে দিই, তোমরা বাড়িতে বাকিগুলো করবে। আমি তোমাদের সব টেকনিক গুলো বলে দিচ্ছি, তোমরা বাকিগুলো বাড়িতে করে ফেলবে, ঠিক আছে। এটাকে কিন্তু আয়ন হিসাবে তোমাকে প্রথমে ভেঙে নিতে হবে। NH4 প্লাস প্লাস হচ্ছে NO3 মাইনাস হিসাবে ভেঙে দিতে হবে। এবার তোমার এখানে দুটো নাইট্রোজেন রয়েছে, প্রথমে এটা তারপরে এটা, দুজনের ক্ষেত্রে বের করবে। কি করবে এক্স ধরে নাও, এর ক্ষেত্রে নাইট্রোজেনকে এক্স ধরে নাও। তাহলে এর ক্ষেত্রে কি করবে প্রথম নাইট্রোজেনের জন্য কিভাবে বের করবে, প্রথম নাইট্রোজেনের জন্য কি করবে এক্স, হাইড্রোজেনের অন্যান্য সব মানে ধাতব হাইড্রেট ছাড়া আর বাকি সব ক্ষেত্রে +1 ধরা হয়। তাহলে 4টা হাইড্রোজেনের জন্য কত হবে +4, x +4 ইকুয়ালস টু কার সঙ্গে সমান করব, এই চার্জের সঙ্গে সমান করব। আয়নের ক্ষেত্রে চার্জের সঙ্গে সমান করা হয়, গাইডলাইন্সে আমরা পড়েছি স্যার। তাহলে x সমান আমরা কি লিখতে পারি, এখানে x সমান -3 আমরা লিখতে পারি। এখানে x সমান আমরা লিখতে পারি x সমান -3, এটা লিখতে পারি কি -3, তো -3 হবে। আচ্ছা বাকি এর ক্ষেত্রে এবার বুঝতে পেরেছো, এর ক্ষেত্রে y ধরে নেবে এই নাইট্রোজেনের জন্য। তাহলে y এই নাইট্রোজেনের জন্য করছি, y অক্সিজেন কত করে -2 করে। তাহলে তিনটা অক্সিজেনের জন্য কত হবে -6, তাহলে -6 ইকুয়ালস টু কার সঙ্গে, এই চার্জের সঙ্গে -1 এর সঙ্গে সমান হবে। তাহলে y সমান কি হবে, y সমান এটা এই পাশে চলে যাবে, তাহলে +5 হবে, ঠিক আছে। এটা তোমরা করে ফেলতে পারবে। CaOCl এখানে দুটো ক্লোরিন রয়েছে, দুটো ক্লোরিনের বের করতে হবে। তুমি এক্ষুনি শিখেছো যে আয়নের ক্ষেত্রে স্যার OCl থাকলে OCl সবসময় মাইনাস অবস্থায় থাকে, মাইনাস বা -1 অবস্থায় থাকে আর কি। তাহলে তুমি Cl এর তুমি x ধরে নাও। তাহলে এটা x ধরে নিলে কি হবে, অক্সিজেন তো -2, তাহলে -2 অক্সিজেন ক্লোরিন তো আমি জানি না, +x ইকুয়ালস টু কার সঙ্গে, তার আয়নের আধানের সঙ্গে ওভারঅল এই টোটাল ফ্র্যাগমেন্টারই আধান হচ্ছে -1, -1 এর সঙ্গে সমান করে দাও, দিয়ে x সমান বের করে দাও, ঠিক আছে। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কি হবে এটা। আর এই ক্লোরিনের কি হবে বলো তো, দেখো ক্যালসিয়াম তো তুমি সবসময় জানো +2 হয়, আর OCl তো সবসময় মাইনাস হয়, এই পুরোটা হচ্ছে -1, তাহলে এখানে -1 এটা +2 কত হলো, যোগ বিয়োগ করলে এখান থেকে বেরোবে স্যার +1। তাহলে এইদিকে এই অবধি হচ্ছে আমার +1, নিশ্চয়ই Cl কে -1 হলে, Cl -1 হলে ওভারঅল চার্জটা নিউট্রাল হবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে Cl কত অবস্থায় রয়েছে -1, ওভারঅল তো 0 করতে হবে, তাই না, হয়ে গেল। এটা তোমরা বাড়িতে করবে, এটা x ধরে নেবে, আর এটা হচ্ছে +1 করে, তাহলে চারটার জন্য +4, আর দুটোর জন্য হচ্ছে x ধরে করলে 2x, আর অক্সিজেন গুলো হচ্ছে -2 করে, তাহলে -14 ইকুয়ালস টু ওভারঅল কত, ওভারঅল কোনো চার্জ নেই, 0 নিউট্রাল। তাহলে x সমান বের করে দেবে, ঠিক আছে, বুঝতে পেরেছো, করতে পারবে। নেক্সট পেজ চলো। এর ক্ষেত্রে কি করে তুমি ক্যালকুলেট করবে, এর ক্ষেত্রে বলো। মনে রাখবে এটা কার্বনিল বলা হয় বা কার্বন মনোক্সাইড, এটা কিন্তু নিউট্রাল স্পিসিস, এর উপরে কোনো চার্জ থাকে না। তাহলে যদি চার্জ না থাকে আয়রনের উপরেও কোনো চার্জ থাকবে না, তাহলে আয়রনের এখানে কিন্তু চার্জ নেই, চার্জলেস, এটা খুব খেয়াল রাখবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। KMnO4 তোমরা পারবে, এটা x ধরে নেবে, এটা -2 করে -8, আর পটাশিয়াম +1 x ধরে নিলে হয়ে যাবে। তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিই, শোনো। সবসময়ের জন্য তুমি এক্স ধরে, ছোটদের মতো তুমি তো এক্ষুনি শিখে গেলে তো এক্স ধরে করা, তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিই, সেই ট্রিকটা তোমরা সবসময় অ্যাপ্লাই করবে। দেখো ধরো সাপোজ তুমি KMnO4 এর ক্ষেত্রে, স্যার KMnO4 এর ক্ষেত্রে Mn এর অক্সিডেশন নাম্বার আমি জানতে চাই, তাড়াতাড়ি করে জানতে চাই, আমি এক্স ধরে করবো না, না করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি জানো পটাশিয়াম +1 হয়, অক্সিজেন হচ্ছে চারটার জন্য -2 করে হয়, চারটার জন্য -8। বাবু দেখো এটা যোগ বিয়োগ করলে কত হচ্ছে, এই +1 -8 করলে কত হচ্ছে -7 হচ্ছে। দেখো ওভারঅল চার্জ তো 0, তাহলে নিশ্চয়ই 0 করতে হলে Mn কে কত হতে হবে, +7 হতে হবে। এই দুজন মিলে -7 দিচ্ছে, তাহলে নিশ্চয়ই +7 অবস্থায় রয়েছে, না হলে ওভারঅল 0 হবে কি করে। তাহলে এটা +7 অবশ্যই, দেখবে তুমি x ধরেও করো, হয়ে যাবে। ট্রিক এইভাবে করো, তুমি আগে বেসিকটা ক্লিয়ার করো, তারপরে তুমি ট্রিকে যাও। না বুঝে শুনে তুমি প্রথমে ডিরেক্টলি ট্রিকে চলে গেলে তুমি সমস্যায় পড়বে, বুঝতে পেরেছো। তাই আগে কনসেপ্ট বেসটা থেকে নিজের মতো করে তুমি ট্রিক নিজের মতো করে বানাও, ক্লিয়ার।
এখানেও দেখো সেই একই রকম ভাবে করবে, পটাশিয়াম +1 করে, চারটার জন্য 4টা প্লাস, আর আয়রনের তোমাকে বের করতে বলেছে বেসিক্যালি, এখানে এক্স ধরে নেবে। সায়ানাইড তো তুমি জানো -1 করে হয়, তাহলে 6টা সায়ানাইডের জন্য 6 মাইনাস, তাহলে এখানে +4, আর এটা হচ্ছে এক্স, আর এটা সায়ানাইড গুলো 6টা সায়ানাইডের জন্য -6 = 0 করে দেবে, ওভারঅল চার্জ 0, এক্স সমান বের করে দেবে। ঠিক আছে, যৌগ মধ্যস্থ মৌলের জারণ সংখ্যা 0 হতে পারে, এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট। বলেছে যে যৌগের মধ্যে থাকা অবস্থায় মৌলের কিন্তু জারণ সংখ্যা 0 হতে পারে। তুমি এদের ক্ষেত্রে দেখো, ধরো সাপোজ HCHO এর ক্ষেত্রে নাকি ফরমালডিহাইড, এর ক্ষেত্রে জারণ সংখ্যা কত হবে? তুমি দেখো হাইড্রোজেন +1 করে, এটাও +1, অক্সিজেন -2 হয়, তাহলে দেখো প্লাস প্লাস +2, দুটো প্লাস মিলে +2, আর অক্সিজেন হচ্ছে -2, তাহলে ওভারঅল কত হচ্ছে? 0 তো অলরেডি হয়ে গেছে, তাহলে নিউট্রাল তো হয়ে গেছে, তাহলে কার্বন নিশ্চয়ই আর কোনো চার্জই নেই, কারণ ওভারঅল চার্জ তো 0, তাহলে এটা কার্বন 0 অবস্থায় রয়েছে। এবার তুমি এক্স ধরেও করতে পারো, এক্স ধরে করো, এক্স ধরে নাও, এটার হচ্ছে এক্স ধরে নাও, তাহলে কি হবে? +1 +x, আবার হাইড্রোজেনের জন্য +1 -2 = 0, তাহলে x সমান দেখো এও 0 বেরিয়েছে, তাই না? এসবের ক্ষেত্রে কিন্তু এই স্টেটমেন্টটা খেয়াল রাখবে, আর উদাহরণগুলো একটু দেখে রাখতে পারো। নেক্সট, আর কয়েকটা ব্যতিক্রমী তোমাদের জারণ সংখ্যা রয়েছে, এগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর হচ্ছে ক্রোমিয়াম পেন্টক্সাইড। দেখো বাবু, এখানে তুমি তোমার মনে হতে পারে যে এখানে জারণ সংখ্যা এর কত হবে, জারণ সংখ্যা এর কত হতে পারে, সবুজে লিখবো, দেখো এর জারণ সংখ্যা এখানে কত হবে? যদি তুমি ক্রোমিয়ামকে এক্স ধরে নাও, তাহলে কি হবে? জারণ সংখ্যা এর কত হবে? ক্রোমিয়াম হচ্ছে এক্স, তাহলে এক্স, আচ্ছা এই পাশে লিখি এক্স, আর 5টা অক্সিজেনের জন্য -2 করে, তাহলে -10 = ওভারঅল চার্জ কত? 0, তাহলে এক্স সমান কত বেরোবে যদি এক্স ধরে করো আর কি? +10 হবে, যেটা হচ্ছে ফুললি গালাত, একদম ভুল। তার কারণ দেখো, তুমি স্ট্রাকচারটা আঁকলে বুঝতে পারবে। ক্রোমিয়াম পেন্টঅক্সাইডের স্ট্রাকচার হচ্ছে এইরকম, ক্রোমিয়াম একটা ডাবল বন্ড ও থাকলো, দুপাশে এইরকম করে অক্সিজেন গুলো থাকবে, এখানে একটা অক্সিজেন থাকলো, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন দিয়ে এরকম করে বন্ডিং থাকবে। দেখো কিছুটা বাটারফ্লাই মতো স্ট্রাকচার লাগছে না? এরকম করে পিন 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 করে বাটারফ্লাই স্ট্রাকচার, প্রজাপতি প্রজাপতি প্রজাপতি, তাহলে প্রজাপতির মতো স্ট্রাকচার না? দেখো একটা জিনিস এখানে ঘটে গেছে, কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে স্যার, এখানে কিন্তু এই যে ও ও বন্ধন রয়েছে, আপনি বলেছিলেন ও বন্ধন মানে একটা পারক্ষ বন্ধন, তাহলে স্যার পারক্ষ বন্ধনের ক্ষেত্রে তো অক্সিজেন -2 ধরা যাবে না, এদের ক্ষেত্রে -1 করে ধরতে হয়, এর ক্ষেত্রে -1 ধরতে হয়, এর ক্ষেত্রে -1 ধরতে হয়, তাই না? তাহলে এদের হচ্ছে -1 করে, আর এটা তো এমনি পারক্ষ বন্ধন নয়, এটা যেরকম -2 হয়ে থাকবে। তাহলে এর যদি এক্স ধরে নাও, ক্রোমিয়ামের যদি এক্স ধরে নাও, তাহলে এখন আমরা কি লিখতে পারি? ক্রোমিয়ামের জন্য এক্স, অক্সিজেন -1 করে, কতগুলো পারক্ষ অক্সিজেন রয়েছে? 1 2 3 4, -4, আর এই অক্সিজেনের জন্য -2, তাহলে -6 = ওভারঅল চার্জ কত? 0, তাহলে এক্স সমান কত হবে? +6 হবে, যেটা কিন্তু সবাই ভুল করে। আমাদের মেন প্রবলেমটা এখানে কি হয়েছে বলতো? সেটা হচ্ছে স্যার, আমরা প্রত্যেকটা অক্সিজেনকে -2 করে ধরে নিয়েছিলাম, এইটাই হচ্ছে এখানে প্রবলেম ছিল। কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা অক্সিজেন এখানে -2 নয়, পারক্সর জন্য কিন্তু -1 হতে পারে, যেটা আমরা স্ট্রাকচার যদি না জানি, স্ট্রাকচার যদি না ড্র করি, তাহলে উই কান্ট নো। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে স্ট্রাকচার দিয়ে। এর ক্ষেত্রেও সিমিলার প্রবলেম রয়েছে, তোমরা এক্স ধরে করবে, আমি আর করাচ্ছি না, এক্স ধরে করবে, দেখবে আসবে না, ভুলভাল আসবে, তাহলে কি হবে? স্যার অবশ্যই এখানে স্ট্রাকচার রাখতে হবে, কারণ আপনি ব্যতিক্রমে উদাহরণগুলো তুলেছেন, নিশ্চয়ই স্ট্রাকচারের ব্যাপার স্যাপারগুলো রয়েছে। তুমি দেখো অক্সিজেন তুমি এমনি এক্স ধরে করো, আর এটা -2 ধরে করো, আর এটা হাইড্রোজেন তো +1 হয়, করো, হবে না, তোমার ভুলভালই আসবে। তাহলে স্ট্রাকচারটা এঁকে দিই, দিলে তুমি বুঝতে পারবে। H2SO5 এসছে কোত্থেকে? H2SO4 থেকে এসছে বাবু। H2SO4 এর স্ট্রাকচার কেমন হয়? H2SO4 সালফার ও ও, আচ্ছা এটা হলুদ কালি দিয়ে করি নাকি? H2SO4 H2SO4 সালফার ও ও, দুটো অক্সিজেন হয়ে গেল, 4টা অক্সিজেন রয়েছে তাই না? ও, এপাশে একটা ও,
আর কি রয়েছে, দুটো হাইড্রোজেন রয়েছে, এই পাশে একটা হাইড্রোজেন দিলাম, এই পাশে একটা হাইড্রোজেন দিলাম, এটা হচ্ছে H2SO4, এখানে H2SO5 রয়েছে, তাহলে একটা এক্সট্রা অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেনটাকে দেখো এই হাইড্রোজেনটাকে মুছে এখানে একটা অক্সিজেন দিয়ে তারপরে হাইড্রোজেন, মানে ওদের মাঝখানে একটা অক্সিজেনকে ঢুকিয়ে দিলাম আর কি। এটা হচ্ছে H2SO5 এর স্ট্রাকচার। দেখো এখানে কি করে আমরা পাবো, কি করে বলো, দেখো এটা এই অক্সিজেন হচ্ছে -2, এই অক্সিজেন -2, এই অক্সিজেন -2, এই হাইড্রোজেন +1, এই হাইড্রোজেন +1, এই যে অক্সিজেন গুলো রয়েছে বাবু, তুমি না একেবারেই ভুল করবে না, সেটা হচ্ছে এরা পারস্য বন্ধন, এদের জন্য -1 -1 করে হবে। এইখানে সেম প্রবলেমটা তুমি করবে, সেটা হচ্ছে সব অক্সিজেনের জন্য তুমি এখানে -2 করে ধরে নেবে, যেটা হচ্ছে প্রবলেমেটিক। আর এইটা তো তুমি বের করতে চাও, এটাকে x ধরে নেবে, এবার তুমি ক্যালকুলেট করবে, হয়ে যাবে। তাহলে এখানে তুমি কি করবে, x, সালফারের জন্য x, আচ্ছা -2 কতগুলো রয়েছে, -2 -2 -4, আর এটা -1 -1 -4 -5 -6 -7 -8 -8, আর একটা হচ্ছে +2 ইকুয়ালস টু 0 করে দেবে, দিয়ে x এর মান বের করে দেবে, হয়ে যাবে, ক্যালকুলেশন করে নেবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে, তুমি বলবে স্যার এগুলো কি করে মনে রাখবো, এই স্ট্রাকচারগুলো একটু মনে রাখতে হবে বাবা, এগুলো তোমাকে প্র্যাকটিস করে মনে রাখতে হবে, না হলে তুমি করতে পারবে না পরীক্ষায়। এগুলো স্ট্রাকচার মনে রাখতে হবে তোমাকে। নেক্সট প্রবলেমে যাচ্ছি, Na2S2O3, এর ক্ষেত্রেও তোমাকে স্ট্রাকচার জানতে হবে, স্ট্রাকচার না জানলে এটাও করতে পারবে না। S2O3, S2O3, O3 নাকি, H2O, ও, এটা হচ্ছে Na, এটা হচ্ছে Na, দেখি হয়েছে কি নাকি, Na2H2O3, তাহলে আবার একটা অক্সিজেন এরকম থাকবে মনে হচ্ছে, হ্যাঁ আশা করছি এইটা ঠিকঠাক আছে। এর ক্ষেত্রে দেখো দুটো সালফার কিন্তু আলাদা, একটা অসমযোজী বন্ধন করে নিচ্ছে ইলেকট্রন, আর কিন্তু আরেকটা সালফার কিন্তু অন্যান্য অক্সিজেন গুলোর সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে বন্ডিং প্যাটার্ন কিন্তু এই সালফার দুটোর আলাদা আলাদা, তাই এখানে দুটো ডিফারেন্ট টাইপের সালফার রয়েছে, এটা তোমাকে খেয়াল রাখতে হবে এখানে। এবার বাবু তোমাকে যদি বলা হয় যে তুমি এখানে এই সালফারটা হচ্ছে তুমি অক্সিডেশন নাম্বার নির্ণয় করো, কি করে করবে, দেখো নাইট্রোজেন, সোডিয়াম তো +1, এই সোডিয়াম +1, এখানে প্রবলেমটা কি হবে বলো তো, তুমি x ধরে নেবে, তুমি এটা সালফারের যদি x ধরে নাও তাহলে কি হবে, 2x ধরে নেবে, দুটো সালফারের জন্য 2x করবে, আর সোডিয়ামের জন্য +1 করে করবে, দুটোর জন্য +2, অক্সিজেন -2 করে ধরে নেবে। এবার 2x ধরে নিয়েছো মানে কি, দুটো সালফারকে একই ধরে নিয়েছো, কিন্তু এখানে তো দুটো সালফার আলাদা, ওই জন্যই প্রবলেমটা ক্রিয়েট করবে। তাহলে সোডিয়াম হচ্ছে +1 অক্সিজেন -2, এই অক্সিজেন -2, এই অক্সিজেন -2, এই সালফার যেটা দিচ্ছে একে এক জোড়া ইলেকট্রন দিচ্ছে, এর জন্য এখানে -2 হবে, এইটা আমি বের করব। এবার তুমি x ধরে করে নেবে, প্লাস কটা রয়েছে, এটা প্লাস দুটো, 2 প্লাস, আর হচ্ছে -2 কত রয়েছে, -2 -2 -4, আর হচ্ছে -6 -8 ইকুয়ালস টু কত করবে, 0 করবে, x সমান তুমি বের করে দেবে, যেটা হবে সেটাই হবে, ঠিক আছে। আশা করছি ঠিকঠাক আছে, ভুল হয়নি, যদি কিছু ভুল হয়ে থাকে, এখন রাত হয়ে গেছে, শুটিং চলছে, তো যদি ভুল হয়ে থাকে তোমরা একটু কারেক্ট করে দেবে, আমি তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। আশা করছি ঠিকঠাক আছে। Na2S4O6, এর ক্ষেত্রেও স্ট্রাকচার রাখতে হবে, তুমি সালফারকে x ধরে নেবে, দিয়ে 4x করে দেবে, আর সোডিয়ামকে +1 করে +2x করে দেবে, মানে চারটার জন্য হচ্ছে 4x, আর দুটো সোডিয়ামের জন্য কত করবে, 2x করে, 2x নয় +1 করে, হয়তো মানে +2 করবে, আর অক্সিজেনের জন্য -2 করবে, তাহলে 6 2 12 -12 ইকুয়ালস টু 0 করবে, দেখবে ভুল আসবে, যেটা আসবে সেটা হবে না। তাহলে এখানে স্ট্রাকচার ড্র করতে হবে, স্ট্রাকচার না ড্র করলে কিন্তু এগুলো করতে পারবে না। চারটা সালফার স্ট্রাকচার আঁকা শিখিয়ে দিচ্ছি, দেখো চারটা সালফার আগে এস এস বন্ডন দিয়ে আঁকো, এস 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 এস, ঠিকঠাক আছে নাকি, এস, হেট বাকি যাচ্ছে, এস 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 এস, হলো, ছোট বড় একটু হয়ে গেছে আর কি, বাট ডাজন্ট ম্যাটার। Na2 রয়েছে, O6 রয়েছে, আচ্ছা O6 মানে প্রান্তীয় দুটো সালফারকে হচ্ছে 3টা করে অক্সিজেন ভাগ দিয়ে দাও, এ হচ্ছে এইটা নিল, এ হচ্ছে এইটা নিল, এটা এ নিল আর কি, অক্সিজেন অক্সিজেন, আচ্ছা ডবল বন্ড করেও দিতে পারো, অসমযোজী বন্ধন করেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের বইতে প্রবাবলি এগুলো অসমযোজী বন্ধন করেই দিয়েছে, হ্যাঁ
অসমযোজী বন্ধন করে দিতে পারো বা ডবল বন্ডও দিতে পারো, কারণ সালফার অক্সাইড এক্সপান্ড করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা অক্সিজেন, এটা অক্সিজেন, এটা অক্সিজেন, তাহলে 3 3 6টা হয়ে গেল। আর বাকি থাকলো কি গো? তাহলে সালফার 4টা হয়ে গেছে, দুটো সোডিয়াম বাকি নাকি? এইগুলোতে সোডিয়াম যোগ করে দাও অক্সিজেনের সঙ্গে, হয়ে গেল। ও হচ্ছে 1 2 3 3 6টা হয়ে গেছে। সোডিয়াম হচ্ছে +1, এ সোডিয়াম হচ্ছে +1, অক্সিজেন এখানে -2, এ অক্সিজেন -2, এরা তো ইলেকট্রন জোড় নিচ্ছে, তাহলে -2 করে, এটা -2, এটা -2। অসমযোজী বন্ধনের ক্ষেত্রে ইলেকট্রন জোড় একটা আসছে, তাই -2 করে ধরবে। এবার হচ্ছে দেখো এই সালফার, বাবু দেখো এই সালফার আর এই সালফার কিন্তু এখানে একই, এই সালফার আর এই সালফার, এই দুজন সালফার একই, একেও এক্স ধরবে, একেও এক্স ধরবে। ঘটনা হচ্ছে এই দুটো সালফারের জন্য কি স্যার কোনো মাইনাস প্লাস কিছু কাউন্ট হবে? না, হবে না। দুপাশে সেম ফ্র্যাগমেন্টেশন, এস এর সমযোজী বন্ধন, তাই এদের ক্ষেত্রে সবসময়ের জন্য 0 অক্সিডেশন নাম্বার ধরতে হবে, এই জিনিসটা খেয়াল রাখবে। এবার তুমি তো হয়ে গেছে, তুমি এক্স ধরে নেবে, 2x ধরে এক্স এর মান বের করে দেবে, প্রত্যেকটা এস এর জন্য তুমি বের করে নেবে। তাহলে এটা করে কমেন্ট বক্সে জানাবে তো, এটা কত দাগে কত প্রবলেমটা একটু বলবে তো, এটা জানাবে এটা, ঠিক আছে। নেক্সট প্রবলেমে যাচ্ছি। Na2H2O4, এটারও স্ট্রাকচার আমি এঁকে দিচ্ছি, স্ট্রাকচার না আঁকলে এগুলো পারবে না, সব ভুলভাল করে দেবে। এস এস এইরকম করে বন্ড করবে, Na2SO4 নাকি? আচ্ছা, এস ডবল বন্ড ও দিয়ে দিলাম, আরো দুটো অক্সিজেন রয়েছে নাকি? একটা অক্সিজেন এদিকে দিলাম, এর পাশে একটা অক্সিজেন দিলাম, এনে দিলাম একে, আবার একটা একে এনে দিলাম, হাওড়া ব্রিজের মতো স্ট্রাকচার হয়ে গেছে, ঝুলন্ত সেতু। এবার এর জন্য এক্স ধরে নেবে, এর জন্য এক্স ধরে নেবে, এটা -2 -2, এটা -2, এটা -2, এটা +1, এটা +1, এবার করবে এক্স ধরে করবে, হয়ে যাবে, ঠিক আছে। Fe2O4 এর ক্ষেত্রে কি হবে? এটাকে এইভাবে ফ্র্যাগমেন্ট করে ভেঙে নেবে, FeO ডট, আর কি বাকি থাকলো গো? FeO বের করে নিলে Fe2O3 বাকি থাকলো, Fe2O3 এটা বাকি থাকলো। তাহলে FeO এর জন্য কত হবে আয়রন? দুটো আয়রন রয়েছে কিন্তু এখানে, এর জন্য -2 হয়, তাহলে নিশ্চয়ই এটা +2 হবে, তাহলে এই আয়রনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +2। এখানে কত হবে দেখো, তিনটা অক্সিজেন, প্রত্যেকের জন্য -2 করে, তাহলে টোটাল কত দিচ্ছে? তিনটা অক্সিজেন -6 দিচ্ছে, নিশ্চয়ই দুজন আয়রন মিলে +6 তৈরি করবে। এবার প্রত্যেকটা আয়রন কত করে পাবে? +3 করে পাবে, এই তো হয়ে গেল। তাহলে এখানে আয়রন হচ্ছে +2, এখানে হচ্ছে +3, ঠিক, ডান হয়ে গেছে। নেক্সট প্রবলেমে চলো। জারণ সংখ্যা ভিত্তিতে জারণ বিজারণের ব্যাখ্যা। এরপরে আবার একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে জারণ বিজারণের কনসেপ্ট। জারণ বিজারণের কনসেপ্ট দিয়েও কিন্তু আমরা জারণ বিজারণের ব্যাখ্যা করতে পারি, খুবই সিম্পল, তাড়াতাড়ি হয়ে যাবে। যখন দেখবে জারণ সংখ্যা বাড়ছে, যখন দেখছো জারণ সংখ্যা কোথাও বাড়ছে, তখন বলবে জারণ। যেমন এখানে দেখো আয়রন 2+ থেকে আয়রন 3+, তাহলে জারণ সংখ্যা বাড়ছে না এখানে, তাহলে বলবো ইলেকট্রন ছেড়েই হচ্ছে, তাহলে এটা হচ্ছে জারণ। এমনি তুমি ইলেকট্রন কনসেপ্টও দেখে বুঝতে পারছো যে ইলেকট্রন ছাড়ছে মানে জারণ হবে, তবে আমরা জারণ সংখ্যা দিয়ে দেখছি, তাই আমরা জারণ সংখ্যা দিয়েই বলবো। জারণ সংখ্যা বাড়ছে, +2 থেকে +3 হচ্ছে, তাহলে জারণ সংখ্যা বাড়লে জারণ। এখানে I- থেকে I2 হয়েছে, দেখো এখানে জারণ সংখ্যা -1 ছিল, সেখান থেকে 0 হয়েছে জারণ সংখ্যা, তাহলে -1 থেকে হচ্ছে 0, মানে হচ্ছে মাইনাস থেকে তো 0 হচ্ছে, মানে জারণ সংখ্যা বাড়ছে, তাহলে এটাও কিন্তু একটা অক্সিডেশন বা জারণ রিয়াকশন, জারণ বিক্রিয়া। জারণ সংখ্যার হ্রাস মানে বিজারণ। দেখো এখানে অক্সিডেশন নাম্বার ক্লোরিনের 0 ছিল, এখানে হচ্ছে -1, মানে কমেছে, তাহলে জারণ সংখ্যা কমেছে, মানে কি হবে? কত একক কমলো গো? -1 একক কমলো। এখানে +1 একক বেড়েছিল, এখানে কমেছে, মানে এটা হচ্ছে বিজারণ। কপার 2+, ইলেকট্রন খেয়ে 0 হয়েছে, তাহলে 2+ থেকে কিসে পরিণত হলো? 0-তে পরিণত হলো, তাহলে জারণ সংখ্যার 2 একক হচ্ছে হ্রাস ঘটলো, তাহলে 2 একক হচ্ছে হ্রাস ঘটলো, 2 একক হ্রাস, তাহলে এখানে জারণ সংখ্যার ভিত্তিতে বলতে পারি বিজারণ ঘটেছে, ঠিক আছে। নেক্সট, জারণ সংখ্যার ভিত্তিতে জারক এবং বিজারক দ্রব্য নির্ণয়। দেখো জারণ সংখ্যার ইলেকট্রনীয় পদ্ধতিতে আমরা জারক বলেছিলাম, যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক হয়েছিল, জারক মানে গ্রাহক, আর বিজারক পদার্থ কারা? যারা ইলেকট্রন বর্জক। তো সেই জিনিসটাই এখানে অন্য ওয়েতে দেওয়া রয়েছে আর কি। জারণ বিজারণ বিক্রিয়া অন্তর্গত যে পদার্থের কোনো একটি পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি পায়, যার জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, কোনো একটা পরমাণুর যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাহলে তাকে বিজারক পদার্থ বলা হবে, আর জারণ সংখ্যা যার হ্রাস পায়
তাকে জারক পদার্থ বলে। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে বিজারক পদার্থ, জারণ সংখ্যা যার হ্রাস পায় তাকে জারক পদার্থ বলা হয়। খুবই সিম্পল লজিক। দেখো একটু আগেই তো তোমরা শিখলে না যে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলা হয়, আর ইলেকট্রন গ্রহণ করলে তো তার অক্সিডেশন নাম্বার কমে যায়, এই জন্য যার জারণ সংখ্যা হ্রাস পায় সেই তো জারক পদার্থ, তাই না? ইলেকট্রন খাচ্ছে মানে নিজে জারক পদার্থ ইলেকট্রনীয় কনসেপ্টে। এবার যদি ইলেকট্রন খায় তার জারণ সংখ্যা অবভিয়াসলি স্যার কমবে। তাহলে বলতে পারি যে ইলেকট্রনীয় কনসেপ্টকে তুমি পাঞ্চিং করে তুমি বলতে পারো, খেয়াল তো এইভাবে রাখবে যে স্যার ইলেকট্রন খাচ্ছে মানে নিজে জারিত হচ্ছে, মানে নিজে বিজারিত হচ্ছে, অন্যকে জারিত করছে, মানে জারক পদার্থ। তাহলে জারক পদার্থ ইলেকট্রন গ্রহণের ফলে তার জারণ সংখ্যা কি করলো, কমালো, ইলেকট্রন খেলে কমবে জারণ সংখ্যা, মানে সে জারক পদার্থ হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে, দেখো +5 নাইট্রোজেনের +5 অক্সিডেশন নাম্বার ছিল, সেখান থেকে +2 হয়েছে, তাহলে ইলেকট্রন খেয়ে নিশ্চয়ই এই অবস্থায় এসে জারণ সংখ্যা কমে গেছে। তো তাহলে ইলেকট্রন খাচ্ছে মানে কি, এটা হচ্ছে কি পদার্থ, এটা হবে এখানে জারক পদার্থ হবে, এখানে এটা কি পদার্থ হবে, জারক পদার্থ। এবার ইলেকট্রনীয় কনসেপ্টে বলছি যে ইলেকট্রন খেয়েছে, এবার জারণ সংখ্যা দিয়ে বলবে যে জারণ সংখ্যা হ্রাস ঘটেছে, মানে এ হচ্ছে এখানে জারক পদার্থ হিসেবে কাজ করছে, এই যে জারণ সংখ্যা হ্রাস পেলে জারক পদার্থ। আর এখানে দেখো H2 এসে S2 মাইনাস ছিল, -2 ছিল, সেখান থেকে 0 হয়েছে, মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, মানে এটা হবে বিজারক পদার্থ। মানে এখানে ইলেকট্রনীয় কনসেপ্টেও তুমি ভাবতে পারো ইলেকট্রন ছেড়েছে মানে বিজারক পদার্থ। ঠিক আছে, খুবই সহজ কনসেপ্ট এগুলো। আর কিছু আছে নাকি? হ্যাঁ, শত জারণ বিজারণ বিক্রিয়া বা অটো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। এখানে কি হয়, একই পদার্থ একই সঙ্গে আংশিকভাবে জারিত হবে এবং বিজারিত যদি হয় তখন সেই রিয়াকশনকে কি বলবো, অটো অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশন, অটো অক্সিডেশন অ্যান্ড রিডাকশন রিয়াকশন। কোনো একটা যৌগ কিন্তু মানে খেয়াল রাখতে হবে, কোনো একটা পদার্থ, এখানে দেখো KClO3 একটা স্পিসিস, এই পদার্থটা একই সঙ্গে দেখো এই KClO3 এই পোর্শনটা কিন্তু একই সঙ্গে দেখো ইলেকট্রন, দেখো Cl এর পোর্শনটা কি হচ্ছে, Cl পোর্শনটা কত ছিল, কত অক্সিডেশন নাম্বারে ছিল, +5 এ ছিল, +5 থেকে সে -1 হচ্ছে, মানে কি ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। আবার এখানে এটা -2 ছিল, -2 থেকে 0 হয়েছে, নিশ্চয়ই ইলেকট্রন কি ইলেকট্রন বর্জন করে এই জায়গায় এসছে, তাহলে ইলেকট্রন বর্জন করলে কি হয় গো, জারণ বিক্রিয়া হয়, ইলেকট্রন বর্জন করলে হচ্ছে জারণ। তাহলে একই সঙ্গে কোনো বিক্রিয়ায় একটাই স্পিসিস একই সঙ্গে জারিত হচ্ছে, বিজারিত হচ্ছে, কোনো একটা পরমাণু নয় কিন্তু, ক্লোরিন রয়েছে আবার অক্সিজেন, এ বিজারণ ঘটাচ্ছে, এ জারণ ঘটাচ্ছে, তাহলে এই ধরনের রিয়াকশনকে বলা হবে অটো অক্সিডেশন আর রিডাকশন রিয়াকশন। যদি এরকম হতো কোনো একটা পার্টিকুলার পরমাণু সেই জারিত হচ্ছে আবার অন্য সময় বিজারিত হচ্ছে, তাহলে কিন্তু সেটাকে অটো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন বলা হবে না, সেটাকে আলাদা টাইপের রিয়াকশন বলা হবে, সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, এবং তার উল্টোটা হচ্ছে কম্প্রপোর্শনেশন রিয়াকশন, যেটা আমাদের নেক্সট ডিসকাশনের টপিক। তাহলে অটো অক্সিডেশন রিয়াকশন বুঝতে পেরেছো, কনফিউশনে পড়বে না কম্প্রপোর্শনেশন ডিসপ্রপোর্শনেশনের সঙ্গে। একই স্পিসিজের কোনো নির্দিষ্ট পরমাণু নয় কিন্তু, যে কোনো দুটো পরমাণু হতে পারে, এ হচ্ছে এখানে জারিত হচ্ছে, এ হচ্ছে এখানে জারিত না বিজারিত হচ্ছে, এ এখানে জারিত হচ্ছে, তাহলে এইটা হচ্ছে অটো অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বলা হয়, খুবই দাঁত ভাঙা একটা শব্দ উচ্চারণ করতে হচ্ছে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। কি হয়, একই পরমাণু একই সঙ্গে জারিত এবং বিজারিত হবে, খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট, পরীক্ষায় ডেফিনেশন করে রাখবে আর উদাহরণ করে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। একই পরমাণু একই সঙ্গে জারিত এবং বিজারিত হবে, সেখানে কিন্তু একই পরমাণু হচ্ছিল না, একটা স্পিসিস একটা যৌগ জারিত এবং একই যৌগের অন্তর্গত বিভিন্ন মৌলের পরমাণু জারিত এবং বিজারিত হচ্ছিল। এখানে দেখো একই পরমাণু ক্লোরিন, সে হচ্ছে 0 ছিল, 0 অক্সিডেশন নাম্বারে ছিল, সেখান থেকে সে +1 এলো, মানে কি গো, অক্সিডেশন নাম্বার 0 থেকে +1 বেড়েছে, মানে এই বিক্রিয়াটাকে কি বলবো, জারণ বিক্রিয়া বলবো। ঠিক, আবার সেই Cl 0 অবস্থায় ছিল, মৌল অবস্থায় তো 0 হয়, সেখান থেকে -1 অবস্থায় এসছে Na++Cl-, তাহলে দেখো 0 থেকে -1 হয়েছে, মানে কি বিজারণ ঘটেছে, তাহলে একই পরমাণু অ্যাট দ্য সেম টাইম বিজারিত হয়েছে, এটা তো বিজারণ বলতে পারি না, এটা হচ্ছে বিজারণ আর এটা হচ্ছে জারণ, তাহলে একই পরমাণু জারণ এবং বিজারণ ঘটনা যদি সম্পন্ন করায়, তাহলে এই ধরনের রিয়াকশন কি বলবো, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। ভীষণ ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে, নিট পিটে তোমাদের 3-4টা রিয়াকশন দিয়ে দেবে, দিয়ে বলবে নিচের কোনটা ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন, এত সহজ কোশ্চেন দেবে না। এখানে আরেকটা এক্সাম্পল রয়েছে, P4 দেখো 0 স্টেটে ছিল,
জিরো থেকে কততে গেছে, -3 গেছে, মানে এটা জারণ না বিজারণ, এটা হচ্ছে বিজারণ বা হচ্ছে রিডাকশন রিয়াকশন। আর দেখো সেই জিরো থেকে আবার দেখো কোথায় +1 গেছে, মানে জারণ সংখ্যা বাড়িয়েছে, তাহলে এটা হচ্ছে জারণ বা অক্সিডেশন রিয়াকশন। তাহলে একই সঙ্গে একই পরমাণু হচ্ছে জারিত হচ্ছে এবং বিজারিত হচ্ছে, ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এর ঠিক উল্টোটা, এখানে একই পদার্থ থেকে দুটো ডিফারেন্ট অক্সিডেশনে গেছিল, তার উল্টোটা মানে ডিফারেন্ট অক্সিডেশন থেকে তাদের মধ্যবর্তী কোনো অক্সিডেশন স্টেটে যদি আসে, অক্সিডেশন নাম্বারে যদি আসে, তাহলে সেটাকে বলবো কম্প্রোপোশনেশন রিয়াকশন, যেটা আমাদের নেক্সট স্লাইডে রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। এই যে কম্প্রোপোশনেশন রিয়াকশন, এই যে কম্প্রোপোশনেশন বিক্রিয়া বা কম্প্রোপোশনেশন রিয়াকশন, কম্প্রোপোশনেশন রিয়াকশন, ইন্টারেস্টিং নাম না? বলছে যদি দুটি বিক্রিয়ায় আচ্ছা, এগুলো করার আগে আমি ডেফিনেশন বলার আগে আমি উদাহরণ দিই, আগে দিলে তুমি জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো একই স্পিসিস মানে দুটো স্পিসিস, এখানে দেখো বিআর রয়েছে +5 স্টেটে, আবার একটা বিআর রয়েছে -1 স্টেটে। বিআর দেখো +5 থেকে এখানে রূপান্তরিত হচ্ছে 0 স্টেটে, মানে কি হয়েছে, +5 থেকে 0 মানে এখানে হচ্ছে রিডাকশন হয়েছে বা বিজারণ হয়েছে। আবার বিআর +5 থেকে, আচ্ছা এখানে গন্ডগোল হইয়া গেছে, একই জিনিস লিখে দিয়েছি। আচ্ছা তোমরা একটু কারেক্ট করে নাও, এটা মোছা তো এখানে যাবে না, একই জিনিস লিখে দিয়েছি। তাহলে +5 থেকে হয়েছে 0 আর -1 থেকে হচ্ছে 0 আবার। তাহলে যেটা আমি বোঝাতে চেয়েছিলাম যে +5 একটা বেশি অক্সিডেশন নাম্বার আর একটা -1 একটা কম অক্সিডেশন নাম্বার। +5 এবং -1 এই দুটো অক্সিডেশন নাম্বারের, এই দুটো অক্সিডেশন স্টেটের মাঝখানে কোনো একটা অক্সিডেশন নাম্বার হচ্ছে 0, কি এই দুজনের মাঝখানে কোনো একটা অক্সিডেশন নাম্বার তো 0, +5 আর -1 এর মাঝখানে। তাহলে এই রকম যদি সিনারিও হয় যে স্যার কোনো যৌগে অন্তর্গত 2 বা ততোধিক পরমাণু, যাদের দুটো পরমাণু দুটো যৌগ যাদের হচ্ছে সেম মৌল রয়েছে, দেখো এখানেও ব্রোমিন এখানেও ব্রোমিন রয়েছে, তারা যদি ডিফারেন্ট ডিফারেন্ট অক্সিডেশন নাম্বারে থাকা অবস্থায়, যাদের মধ্যে একটা অক্সিডেশন নাম্বার খুব বেশি আর একটা হচ্ছে কম, তারা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে যদি এমন একটা যৌগ উৎপন্ন করে যেখানে হচ্ছে ওই সেম পরমাণুটার অক্সিডেশন নাম্বার কত হবে, ওই দুটো অক্সিডেশন নাম্বারের মধ্যবর্তী কোনো একটা জায়গায়, মধ্যবর্তী এরকম নয় যে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, এরকম নয়, -5 আর -1 এর মাঝখানে কোনো অক্সিডেশন নাম্বার, সেটা হচ্ছে 0, এটা উৎপন্ন করবে। এই ধরনের রিয়াকশনকে বলা হচ্ছে কম্প্রোপোশনেশন রিয়াকশন। সেখানে হয়েছিল 0 থেকে এইটা এবং এইটা ডিসপ্রপোশনেশনে, কম্প্রোপোশনে ওই দুটো অক্সিডেশন স্টেট থেকে তারা বিক্রিয়া করে কি হবে, তাদের মধ্যবর্তী একটা জারণ সংখ্যা যুক্ত যৌগ উৎপন্ন করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। একটু এইটা চেক করে নেবে, এই কেসটা একটু চেক করে নেবে, এইখান থেকে এইটা হবে না, কোথা থেকে হবে, এইখান থেকে এইটা হবে। ঠিক, এখানে এবার ডেফিনেশন দেওয়া রয়েছে, যদি দুটি বিক্রিয়কে উপস্থিত একই পরমাণু, দুটোই বিক্রিয়কে উপস্থিত একই পরমাণু, এখানেও ব্রোমিন পরমাণু এখানেও ব্রোমিন পরমাণু, দুটি ভিন্ন জারণ স্তরে এদের মধ্যে একটি বেশি এবং অন্যটি কম জারণ স্তরে, একটি দেখো বেশি আর একটি কম জারণ স্তরে থেকে নিজেদের মধ্যে বিক্রিয়া করেছে, দিয়ে মধ্যবর্তী জারণ সংখ্যা বিশিষ্ট মৌলসহ যৌগ উৎপন্ন করলে, তাহলে এরা পরস্পর রিয়াকশন করে মধ্যবর্তী জারণ স্তর বিশিষ্ট, জারণ সংখ্যা বা জারণ স্তর বিশিষ্ট একটা যৌগ উৎপন্ন করেছে, তাহলে এই ধরনের বিক্রিয়াকে কি বলবো, কম্প্রোপোশনেশন রিয়াকশন। বুঝতে পেরেছো? তো এইটা ছিল কম্পোজিশন রিয়াকশন, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আপাতত আমাদের জিনিসপত্র কিছু নেই, এখানেই শেষ। এবার যেটা তোমাদের বলার সেটা হচ্ছে, আশা করি তোমাদের জিনিসগুলো বুঝতে পেরেছো, বোঝাতে পেরেছি, আমার দিক থেকে আমি অনেক ট্রাই করেছি, বেস্ট দিয়েছি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমাদের যে বঙ্গমিস্ট্রি যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমাদের ক্লাস 11-এর, বা এন্ট্রান্স শুরুতে যেটা বলেছিলাম, তাতে যদি জয়েন না করে থাকো করে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, একটা লাইকও করে দেবে, এটা আমাকে খুব ইন্সপায়ার করে। ঠিক আছে, এরপর থেকে রেগুলার ক্লাস আসবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। দিস ইজ এনকেডি অ্যান্ড সাইনিং অফ। চলো টাটা।